ওকে, তো আচ্ছা বেঙ্গলি ভার্সন বলে তো তোমার বেঙ্গলি ভার্সন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের এই বছর থেকে সিলেবাস চেঞ্জ হচ্ছে, তোমরা হয়তো জানো, ঠিক আছে। অন্যবার কি হয়, একটাই পরীক্ষা হয় ওই ধরো ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ হয়, ঠিক আছে। এই বছরে যেটা প্যাটার্ন বলছে, যেটা চেঞ্জ হবে, সার্কুলার বেরিয়েছে তোমাদের 6 তারিখ, ঠিক আছে। তো কি বলছে, দুটো এক্সাম হবে এবারে, মানে সেমিস্টার অনুযায়ী হবে, ঠিক আছে। একটা হচ্ছে সেমিস্টার 1 আর একটা হচ্ছে সেমিস্টার 2। এবার সেমিস্টার 1টা হবে হচ্ছে অ্যাপ্রক্স নভেম্বর মাসে, আর সেমিস্টার 2টা এরকম এই ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ হবে। যেটা কোনো বছর হয় না। অন্য বছরে আমাদের এক্সাম প্যাটার্ন কিরকম হয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বেসিক্যালি কোশ্চেনকে দুটো পার্টে ব্রেক করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে পার্ট এ এন্ড রেস্ট অফ দ্য পার্ট ইজ পার্ট বি। এবার পার্ট এ তে কি থাকে, পার্ট এ তে থাকে হচ্ছে 14খানা এমসিকিউ কোশ্চেন, আর বাকি 4খানা থাকে হচ্ছে এসএকিউ কোশ্চেন। এই সবই হচ্ছে 1 মার্কসের, ঠিক আছে। 14টা এমসিকিউ, 4খানা এসএকিউ, টোটাল মিলিয়ে এখানে কত হচ্ছে 18। আর রেস্ট 52 আসে হচ্ছে আমাদের পার্ট বি থেকে, বুঝতে পারলে। এইবার পুরো গল্প চেঞ্জ হয়ে যাবে। এইবার সেমিস্টার 1 যা এখনো পর্যন্ত যা খবর আছে বলছে পুরোটাই হবে হচ্ছে এমসিকিউর উপর বেস করে। আর এই পার্ট বি যেটা হয় মানে ব্রড কোশ্চেন যেগুলো, সেটা হবে হচ্ছে আমাদের সেমিস্টার 2, যেটা হবে মার্চ মাসে। এবার সিলেবাসেও কিছু চেঞ্জেস আসবে, যেমন এখন যে বইগুলো ছাপিয়েছে, রিসেন্ট যে বইগুলো বেরিয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ওল্ড সিলেবাসের উপর ডিপেন্ড করে ছাপানো হচ্ছে, বুঝতে পেরেছো। সেই জন্য কেউ কেউ এখন বলছে যে নতুন বই না কেনাটাই বেটার, যদি তোমরা না কিনে থাকো তাহলে একটু ওয়েট করে যেও। তো এখন এই সিনারিওতে দাঁড়িয়ে আমাদের কি কি চ্যাপ্টার বাদ যেতে পারে আমি সেগুলো তোমার সঙ্গে আলোচনা করব। এবার কেন চ্যাপ্টার বাদ যাবে তার একটা বিশেষ কারণ তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে লাস্ট ইয়ারের অ্যানালিসিস যা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এনসিইআরটি যে বইগুলো হয়, হ্যাঁ এনসিইআরটি মানে কাদের বই, এগুলো হচ্ছে সিবিএসই বোর্ডের বই। ওদের বইটা কি হয় বলতো, আমরা দেখতে পাচ্ছি ওদের বইতে এত সিলেবাস কাটছাট করেছে যে যখন ডাব্লিউবি বোর্ড বা সিবিএসই বোর্ড যখন পড়ছে, এদের থেকে কম করে হলেও, যদি আমি কেমিস্ট্রির কথা বলি, কম করে হলেও 6টা চ্যাপ্টার বেশি পড়তে হচ্ছে, কম করে 6টা। আর ওই 6টা চ্যাপ্টার এই মোটামুটি, বুঝতে পেরেছো, মানে সেখানে ডাব্লিউবি চেলার ফার্স্ট গ্রেড হয়ে যাচ্ছে। সেই জন্য প্রবাবলি এবার আমরা আশা করতে পারি ওই এক্সট্রা 6টা চ্যাপ্টার হয়তো এবার বাদ যাবে সম্ভবত, ঠিক আছে। তাতে আমাদের সিলেবাসটা অনেকটাই কমে যাবে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা তো যেহেতু এমসিকিউ কোশ্চেন আগে ফেস করে এসেছো, তোমরা জানো যে এমসিকিউ কোশ্চেনের কি প্রবলেমটা হচ্ছে কি, ছোটবেলার এমসিকিউ আর এখনকার এমসিকিউ ডিফারেন্সটা কি, এমন 4টে অপশন তোমাকে দেবে যেই 4টে অপশনের মধ্যে তোমার ডিস্টিংগুইশ করাটাই মুশকিল হয়ে যাবে, মানে সবই তোমার মনে হবে ঠিক, বুঝতে পেরেছো। তো তোমার ডিস্টিংগুইশ করাটা খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, তো এখন আমাদের পড়ার প্যাটার্নটা আপাতত সেরকম কিছু চেঞ্জ হবে না, যেরকম এত বছর ধরে চলেছে তাই চলবে। শুধু যেহেতু সেমিস্টার 1টা এমসিকিউর উপরে হবে, এবারে এমসিকিউ ছাড়াও আমি শুনছি যে কিছু কিছু খুব শর্ট কোশ্চেন দিতে পারে, ওই এরকম টাইপের এসিকিউ টাইপের। তো সেই জন্য আমরা কি করব, অন উইকলি বেসিস আমরা এমসিকিউটা একটু বেশি করে সলভ করবো। যাই হোক, আমি আর এসব বলে বেশি টাইম নষ্ট করছি না, একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিলাম যে কি হতে চলেছে। তাহলে আমাদের অ্যাপ্রক্স মানে টার্গেট এক্সাম হচ্ছে নভেম্বর। আচ্ছা, আরেকটা ছোট কথা বলে রাখি, সেটা হচ্ছে এই নভেম্বরের এক্সাম আর মার্চের এক্সাম, এই দুটোর রেজাল্ট তোমাদের মেইনলি মানে তোমাদের মার্কশিটে থাকবে। এছাড়া তোমরা যেই স্কুলেই পড়বে না কেন, সেই স্কুলে কিন্তু ধরো ভর্তি হওয়ার 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে একটা এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে। অলওয়েজ এই দুটোর উপর ফোকাস করবে, ঠিক আছে। কেন আমি বলতে চাইছি, ধরো তোমার স্কুলের এক্সামে ধরো বাই চান্স আমি বললাম যে 5খানা চ্যাপ্টার পরীক্ষা আছে, ঠিক আছে। তুমি হয়তো এই প্রথম 4টে পড়ে নিয়েছো, কিন্তু এই চ্যাপ্টার তোমার এখন পড়ানো হয়নি। কোনো একজন টিচার, নট অনলি মি, হয়তো অন্য আরেকটা চ্যাপ্টার পড়াচ্ছে। তোমার তখন মনে হলো এ বাবা আমার স্কুলের পরীক্ষা এটা আছে আর লোকটা কি এটা পড়িয়ে যাচ্ছে, তাহলে তোমার হবে না। কখনো স্কুলের পরীক্ষাকে, অবশ্যই স্কুলের পরীক্ষাকে সিরিয়াসলি দাও, কিন্তু এত বেশি প্রায়োরিটিও দেবে না যাতে এই দুটো নষ্ট হয়ে যায়। তোমাদের প্রাইম টার্গেট হচ্ছে এই দুটো, বুঝতে পারলাম কি বললাম? বেশ, আচ্ছা এবার কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো। এটা তো আমাদের এক্সাম প্যাটার্নের বিষয়। কেমিস্ট্রি নিয়ে কি আলোচনা করবো, সেটা হচ্ছে তোমরা হয়তো জানো যে কেমিস্ট্রিকে 3টে পার্টে ব্রেক করতে হয়। তোমাদের কি নাম বললে? সুফল। সুফল, আচ্ছা সুফল, কেমিস্ট্রির 3টে মেইন পার্ট কি হয় তুমি জানো? একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি, আর ওকে, তুমি জানো নবনীতা? নবনীতা তোমার নাম, তুমি জানো 3টে পার্ট? আচ্ছা
একটা হচ্ছে মেইন হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি। এবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে গেলে যত ফর্মুলা, যত অঙ্ক, যত ফিজিক্যাল ব্যাপার স্যাপার সব এই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়বে। আর যত রিয়াকশন, আমি জানি না তোমাদের ক্লাস 9-10 যেরকম রিয়াকশন ছিল তোমাদের কেমন লাগতো, বাট ক্লাস 11-12 এর অর্গানিকের রিয়াকশন প্রচন্ড সুন্দর। অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কার্বন অ্যান্ড হাইড্রোজেন, যেটাকে একসঙ্গে মিলিয়ে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন, রাইট? তোমরা হয়তো পড়ে থাকবে অ্যালকেন অ্যালকাইন, ছোটখাটো পড়েছো তাই তো? বেশ। তো অর্গানিক কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট হাইড্রোকার্বন। এন্ড ফিজিক্যাল কেমিস্ট্রি মানে কি? ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ছে হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং মানে পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, ওইগুলো, ঠিক আছে? ইনঅর্গানিক কেমিস্ট্রি হচ্ছে একটা মিস্ট্রি। এটাতে কি সমস্যা হচ্ছে এখানে কি নিয়ে আমরা পড়াশোনা করবো সেটাকে আমাদেরকে বুঝতে হবে। এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা এলিমেন্ট মানে মৌল, প্রত্যেকটা পদার্থ, সেটা মৌলিক পদার্থ হোক, যৌগিক পদার্থ হোক, মানে কম্পাউন্ড হোক, এলিমেন্ট হোক, তাদের বৈশিষ্ট্য মানে প্রপার্টিজ নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? প্রপার্টিজ মানে কি? প্রপার্টিজ ফিজিক্যাল প্রপার্টি হতে পারে, মানে ভৌত ধর্ম হতে পারে, আবার কেমিক্যাল। আচ্ছা, আমরা কি করবো? তো আমরা এখন থেকে ইংলিশ টার্মগুলোকে একটু রেডি করে নেবো। হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টিজ হতে পারে, আবার কেমিক্যাল প্রপার্টিজ হতে পারে। কোনটার কালার কি, কোনটা কিভাবে রিঅ্যাক্ট করে। এবার ভেবে দেখো, আমি ধরো তোমাকে বললাম যে শুধু CO2 পড়ে আসো, মানে কার্বন ডাই অক্সাইড। শুধু কার্বন ডাই অক্সাইড পড়তে গেলেই তোমাকে 4-5 কথা পড়তে হবে বইয়ে। কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি বলছে পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে, যত কম্পাউন্ড আছে, সব তোমরা পড়ে ফেলো 11 আর 12 মিলিয়ে। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে অর্গানিক কেমিস্ট্রি অনেক সহজ, রিঅ্যাকশন হয়তো অনেক বেশি, কিন্তু হাইড্রোকার্বনের বাইরে কোনোদিন বেরোয়নি। বেশ ভালো কথা। কিন্তু সিবিএসসি এবার কি করেছে? সিবিএসসি ইনঅর্গানিক কেমিস্ট্রি বলতে গেলে 95% বাদ দিয়ে দিয়েছে। যার ফলে কি হয়েছে? কেমিস্ট্রির এই বই এরকম হয়ে গেছে। আমরা আশা করছি হয়তো ডাব্লিউবিও বাদ দেবে। যদি বাদ দেয় খুব ভালো, বাদ না হলে ক্যাচাল, ঠিক আছে? ওকে, যাই হোক, তাহলে আজকে আমরা কি দিয়ে শুরু করব? আজকে আমরা শুরু করবো সুন্দর চ্যাপ্টার দিয়ে, হেডিং দাও জারণ বিজারণ, অক্সিডেশন এন্ড রিডাকশন। জারণ বিজারণ। ঠিক আছে, চ্যাপ্টারটার ইংলিশ নামটা হচ্ছে, বাংলাটা লিখে নিলেন, জারণ ও বিজারণ। চ্যাপ্টারটা, আচ্ছা রমণীতা, জারণকে ইংলিশে কি বলে? জারণকে ইংলিশে বলা হয় হচ্ছে অক্সিডেশন, আর বিজারণকে ইংলিশে বলা হয় হচ্ছে রিডাকশন। তো এখন এই রিডাকশনের রিড আর অক্সিডেশনের অক্স দুটো মিলিয়ে হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন লিখে নাও, রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার। ওকে, তো আমরা প্রথম কি দিয়ে শুরু করব? আমরা এটা বোঝার চেষ্টা করব যে অক্সিডেশন কি হয়, মানে জারণ কি হয় আর বিজারণ কি হয়। তো দেখো, জারণ কি? প্রথম কোশ্চেন নাম্বার 1, জারণ কি? জারণ তোমার ইংলিশ ভার্সন না বেঙ্গলি ভার্সন? ইংলিশ ভার্সন। লেট করলে কেন? তাড়াতাড়ি আসো, লেখো জারণ কি। ওকে, তো জারণকে আমরা ইংলিশে বলি হচ্ছে অক্সিডেশন। দেখো, আমাদেরকে ক্লাস 7 বা 8 এ বোধহয় প্রথম জারণ জিনিসটা শেখানো হয়েছিল, মানে অক্সিডেশন জিনিসটা প্রথম শেখানো হয়েছিল। তো হোয়াট ইজ অক্সিডেশন? সুফল মনে আছে অক্সিডেশন জিনিসটা কি ছিল? অক্সিজেনের যৌগের কোনো ইয়ের সাথে তার রাইট, যখন কোনো এলিমেন্টের সঙ্গে অক্সিজেন অ্যাড হচ্ছে সেটাকে বলা হয় অক্সিডেশন। আরেকটাও জিনিস ছিল, হাইড্রোজেন বেরিয়ে গেল, সেটাকে আমরা কি বলতাম? অক্সিডেশন বা জারণ, তাই তো?
কিন্তু ক্লাস 11 এ যখন তোমরা উঠলে অক্সিজেন হাইড্রোজেন ব্যাপারটা পুরোপুরি ছেড়ে দিয়ে নতুন কনসেপ্ট আনা হলো, সেটা হচ্ছে ইলেকট্রন। তোমরা ইলেকট্রন জানো তো? ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে একটা কণা যেটা নেগেটিভ, তাই তো? ঋণাত্মক, নেগেটিভ হয়, রাইট? তো এখন অক্সিডেশন মানে হচ্ছে যখন ধরো এখানে একটা এলিমেন্ট আছে, কথা বলছি, এলিমেন্টটার নাম কি? এ। আচ্ছা, এলিমেন্ট মানে বাংলায় কি বলা হয়? মৌল, ঠিক আছে? একটা এলিমেন্ট আছে এ, সেই এলিমেন্টের থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, স্যার একটা ইলেকট্রন বেরোতে হবে না, 10টা 12টা যে কটা খুশি বেরোতে পারে। ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেল। আচ্ছা, কেউ কেউ জিজ্ঞেস করে যে ইলেকট্রন বেরোলে প্লাস কেন লিখছি আমরা? প্লাসটা আমি অ্যারোর ওই দিকটায় গিয়ে লিখছি, তার মানে কি এখান থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো? বেশ। তো আচ্ছা নবনীতা, এ তো নিউট্রাল ছিল তাই না, মানে নিস্তড়িত ছিল, কোনো চার্জ ছিল এর মাথায়? না। তো এখন একটা ইলেকট্রন যখন বেরিয়ে গেল, তাহলে এর মাথায় কোনো চার্জ তৈরি হবে নাকি ওরকমই থাকবে? এর মাথায় কিন্তু একটা চার্জ তৈরি হবে। কি চার্জ? প্লাস চার্জ। কেন প্লাস চার্জ? কেন? কারণ নিউট্রাল অবস্থায় এর মধ্যে যতগুলো প্রোটন ছিল ততগুলো ইলেকট্রন ছিল, এখন একটা ইলেকট্রন কমে গেছে, তাই জন্য মাথায় একটা প্লাস চার্জ। ঠিক? বেশ। তাহলে এখানে আমরা ডেফিনেশনটা কি লিখতে পারি? লিখে নাও। যে রাসায়নিক বিক্রিয়া, তুমি লেখো, আমি বলি তারপর বলছি। যে রাসায়নিক বিক্রিয়ায় কোন একটি মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন, the chemical reaction in which, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ অক্সিডেশন, ঠিক আছে? the chemical reaction in which, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন একটি মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয়, এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয়, তাকে জারণ বলা হয়। the chemical reaction in which one or more than one electrons are eliminated from an element is known as oxidation. আচ্ছা, উদাহরণ, এক্সাম্পল লেখো, এক্সাম্পল। আচ্ছা, তোমাদের নাম জানো, রাইট? এর নাম কি? সোডিয়াম। ওর অ্যাটমিক নাম্বার কত হয় তোমরা জানো? 11। ভেরি গুড, 11। আচ্ছা, তার মানে তোমার নামটা আমি জানি না, নামটা? শীতাংশু। শীতাংশু। সোডিয়ামের ভিতরে কতগুলো প্রোটন আছে তার মানে? 11টা প্রোটন, 11টা ইলেকট্রন। আচ্ছা, এবার যদি এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? Na+ হয়ে যাবে, তাই তো? এইটা সোডিয়াম, এইটা কিন্তু আর সোডিয়াম নয়, এটা সোডিয়াম আয়ন হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা কথা জানতে ইচ্ছা করছে সুফল, সেটা হচ্ছে আমি যদি এখানটায় একটা ইলেকট্রন না বার করে দুটো ইলেকট্রন বার করি, তাহলে জাস্ট এখানটা কি হয়ে যাবে? হ্যাঁ, +2 না 2+ লিখবো। মানটা আগে লিখতে হবে, সাইনটা পরে লিখতে হবে। এটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে আমি যেখানে দুটো ইলেকট্রন লিখলাম, এটা আমি ঠিক লিখেছি নাকি আমি লিখতে পারি না? মানে এরকম কি কোনো নিয়ম আছে যে একটা ইলেকট্রন বেরোবে নাকি তার থেকে বেশিও বেরোতে পারে? এই যে আমি লিখেছি এক বা একাধিক ইলেকট্রন নির্গত হতে পারে, ওয়ান অর মোর দ্যান ওয়ান, ঠিক আছে। কিন্তু তুমি যদি সোডিয়াম হও, তুমি যে সব রকম ইলেকট্রন বার করতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি সোডিয়াম হলে একটা ইলেকট্রন বার করবে, তুমি যদি ম্যাগনেসিয়াম হও তুমি দুটো ইলেকট্রন বার করবে। ছোট করে তোমাদের এটা বলছে একটা জিনিস, আস্তে আস্তে করে তোমাদের একদম এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এইটাতে আমাদের পিরিয়ডিক টেবিল, হ্যাঁ আমরা তো পড়েছি, রাইট? আচ্ছা, কখনো ভেবেছো যে সোডিয়াম একটা ইলেকট্রন কেন ছাড়ছে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন কেন ছাড়ছে? খেয়াল করে দেখো, সোডিয়াম কোন গ্রুপে রাখা হয়েছে বইকে? গ্রুপ 1 এ, তাই তো? এটা হচ্ছে গ্রুপ 1। যে গ্রুপ 1 এ আছে সে একটা ইলেকট্রন ছাড়বে। পটাশিয়াম কটা ইলেকট্রন ছাড়বে? তাহলে পটাশিয়াম কে তো কটা ইলেকট্রন ছাড়বে? একটা, কারণ ও তো গ্রুপ 1 এরই। আচ্ছা, এবার আমাকে বলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম এরা সবাই কটা ইলেকট্রন ছাড়বে? দুটো, কারণ এটা কোন গ্রুপে? এরা গ্রুপ 2। আচ্ছা, এবার তোমাদেরকে বলি পিরিয়ড টেবিল একটা অদ্ভুত সুন্দর ব্যাপার, এদিক থেকেও যেরকম হয় এই থেকেও সেরকম হয়। গ্রুপ 18টাকে শুধু বাদ দিয়ে দাও, গ্রুপ 17 থেকে দেখো, এইখানে গ্রুপ 1টা যেরকম বিহেভ করবে গ্রুপ 17টাও সেরকম বিহেভ করবে। তাহলে গ্রুপ 1 কটা ইলেকট্রন ছাড়ছিল? একটা। 17 তাহলে কটা ইলেকট্রন ছাড়বে না, নেবে, তাই তো? তাহলে এখানে কে রয়েছে? ফ্লুরিন রয়েছে। দেখো গ্রুপ 17 এর প্রথমে কে রয়েছে? ফ্লুরিন। তো কটা ইলেকট্রন নেবে? ক্লোরিন কটা নেবে? একটা। ফ্লুরিনের আগে কে আছে? অক্সিজেন। গ্রুপ 2 যেরকম বিহেভ করে গ্রুপ 16 সেরকম বিহেভ করে। গ্রুপ 2 তে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছিল, অক্সিজেন কটা ইলেকট্রন নেবে? দুটো। বুঝতে পারছো? আচ্ছা, কেন আমি কথাটা বলছি? অ্যাজ আ স্টুডেন্ট আমার খুব মানে আমি কেমিস্ট্রিতে খুব কাঁচা টাইপের ছিলাম, তো আমি বলতাম স্যারকে, স্যার আমরা ফ্লুরাইড আয়ন বললে F- লিখছি, তাহলে অক্সাইড বললে O2- কেন লিখছি? কেন?
ও গ্রুপ 17 এর ও একটা ইলেকট্রন ছাড়ে, মানে নেয়। ও গ্রুপ 16 এর ও দুটো ইলেকট্রন নেয়। আচ্ছা, অক্সিজেনের ঠিক আগে কি আছে জানো? নাইট্রোজেন। এটা হচ্ছে গ্রুপ 17, এটা 16, এটা 15। নাইট্রোজেন কটা ইলেকট্রন নেবে? তিনটে। তাই ওর আয়নটা কি হবে? N3 মাইনাস। বুঝতে পারলে ব্যাপারটা? চিন্তা করো, পরে আস্তে আস্তে আমরা এটা বুঝতে পারবো। তাহলে এবার আমাকে তোমরা বলো, সোডিয়াম তো গ্রুপ 1 এর, তাহলে এই যে রিঅ্যাকশনটা লিখেছি ঠিক লিখেছি? না, কোনোদিন দুটো ইলেকট্রন বেরোতে পারবে না, তাই তো? আচ্ছা, তাহলে এখানটায় কিন্তু একটাই ইলেকট্রন বার করতে হবে। বেশ। আচ্ছা, সেরকম ভাবে আমি যদি পরের লাইনে এটা লিখি, আবার আরেকটা এক্সাম্পল, যে ম্যাগনেসিয়ামকে যদি আমি এটা লিখি, তাহলে কি হবে? দেখো, ও একটা ইলেকট্রন ছাড়তে পারে, বাট ছেড়ে ওর কোনো লাভ হবে না। ঠিক আছে, লাভ ক্ষতির ব্যাপারটা তোমরা পরে বুঝবে। লাভ হবে না, তাহলে কটা ইলেকট্রন ছাড়বে? এক্স্যাক্টলি দুটো। তাহলে এখানে কি তৈরি করবে? 2+। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? বেশ, এই দুটো এক্সাম্পল লিখে নাও। Question number 2. What is reduction? বিজারণ কি? বিজারণ কি? বিজারণ কি? যে রাসায়নিক বিক্রিয়ায়, the chemical reaction in which যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, the chemical reaction in which an element accepts one or more than one electrons, গ্রহণ করে, accepts one or more than one electrons, is known as, গ্রহণ করে, তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। তো এই যে আমরা এইমাত্র বুঝলাম এই জিনিসগুলো, যে ফ্লুরিন একটা ইলেকট্রন নিলে কি তৈরি করে যাবে? F মাইনাস। আচ্ছা, F মাইনাস কেন? চিতাংশু, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত হয়? 9। ভেরি গুড, 9। তার মানে ওর মধ্যে 9টা প্রোটন, 9টা ইলেকট্রন। এই যে একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, একটা এক্সট্রা নেগেটিভ চার্জ চলে আসছে, তাই মাথায় মাইনাস। যদি অক্সিজেনের কথা বলি, ও দুটো ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে হচ্ছে ও, না ওটা নিচে না, ও উপরে 2 মাইনাস। আরেকটা কথা তোমাদেরকে বলি, অনেকের এই ডাউটটা হয়, স্যার ও আগে 2 পরে মাইনাস নাকি ও -2? এটা কিন্তু লেখার পদ্ধতি নয়। চার্জ লেখার পদ্ধতি হচ্ছে আগে নাম্বার তারপরে সাইন, মনে রাখবে, ঠিক আছে? ওকে, বল। না না, নির্গত করেনি, নিয়েছে, গ্রহণ করেছে। যদি নির্গত করতো তাহলে অ্যারোর দিকটাই লিখতাম, গ্রহণ করলে দিকটা লিখতে হবে। আচ্ছা, মুছে দিলাম। দেখো, অর্ধ বিক্রিয়া কি? একটা সেকেন্ড, হ্যাঁ, অর্ধ বিক্রিয়া কি? হোয়াট ইজ হাফ রিঅ্যাকশন? হাফ অর্ধ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় the chemical reaction in which, যে রাসায়নিক বিক্রিয়ায় আমরা শুধুমাত্র ইলেকট্রনের উৎস অথবা
অথবা গন্তব্য জানতে পারি, যে জানতে পারি তাকে অর্ধ বিক্রিয়া বলা হয়। The chemical reaction in which we get the information of either of the source of the electron or the destination of the electron is known as a half reaction. তো এখন কথা হচ্ছে যে এই ব্যাপারটা আমার নতুন কি চলে এলো, হাফ রিঅ্যাকশন, এটা কখনো আগে আমরা দেখিনি। যেমন ধরো তোমাদেরকে আমি এই রিঅ্যাকশনটা লিখে দিলাম, জিঙ্ক অ্যারো দিয়ে জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন। তো এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এটা অক্সিডেশন রিঅ্যাকশন না রিডাকশন রিঅ্যাকশন, বলতে পারবে তো? এখানে দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাই তো? তার মানে এটা কি অক্সিডেশন। আচ্ছা শুভ, তোমাকে আমি জিজ্ঞেস করি এখানে দুটো ইলেকট্রন যে বেরিয়েছে, এই দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোলো, মানে উৎসটা কি দুটো ইলেকট্রনের? জিঙ্ক থেকে বেরিয়েছে, জিঙ্ক পরমাণু, জিঙ্ক অ্যাটম থেকে বেরিয়েছে, রাইট। আচ্ছা এবার তুমি আমাকে বলো এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে কোথায়? জিঙ্কটা যার সাথে বিক্রিয়া করবে, বাট এখানে কারোর সঙ্গে বিক্রিয়া করছে, মানে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে দুটো ইলেকট্রন বেরিয়েছে জিঙ্ক থেকে, কিন্তু বেরিয়ে যাবে কোথায় জানি না, মানে উৎসটা জানি, সোর্সটা জানি, ডেস্টিনেশন মানে গন্তব্য জানি না। বুঝতে পারলে? তাহলে এটা কি ফুল রিঅ্যাকশন না হাফ রিঅ্যাকশন? হাফ রিঅ্যাকশন। আচ্ছা আরেকটা एग्जांपल দেখাচ্ছি। ধরো বললাম কপার 2 প্লাস, কি রয়েছে, এটা কপার আয়ন হয়ে রয়েছে, কপার 2 প্লাস, এটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো। আচ্ছা 2 প্লাস মানে কি, ওর মধ্যে দুটো প্লাস চার্জ বেশি ছিল, এখন দুটো মাইনাস চার্জ অ্যাড করে দিলাম, তাহলে কি আর কোনো প্লাস চার্জ থাকবে? নিউট্রাল হয়ে যাবে, তাই তো? আচ্ছা সুফল, এটা কি রিঅ্যাকশন, অক্সিডেশন না রিডাকশন? এটা রিডাকশন, কারণ ইলেকট্রন কি করলো নবনীতা, যোগ করলো, তাই তো, গ্রহণ করলো, তাহলে এটা রিডাকশন হয়েছে। এই দুটো ইলেকট্রন গেল কোথায়? কপার 2 প্লাস এর মধ্যে, মানে আমরা গন্তব্যটা দেখতে পাচ্ছি, ডেস্টিনেশনটা দেখতে পাচ্ছি, মানে এলো কোথা থেকে? এবার এটা বলে দিও না কিন্তু যে স্যার এখান থেকে এসেছে, এটা আলাদা রিঅ্যাকশন, এটা আলাদা রিঅ্যাকশন। তাহলে এই দুটো ইলেকট্রন যে বেরিয়েছিল কোথায় গেছে আমি জানি না, আর এই যে দুটো ইলেকট্রন এর মধ্যে ঢুকেছে কোত্থেকে এসেছে আমি জানি না, তাহলে এটাও কি একটা হাফ রিঅ্যাকশন। এটাও হাফ রিঅ্যাকশন, এটাও হাফ রিঅ্যাকশন। এবার লেখো এক্সাম্পল লেখার আগে লেখো অর্ধ বিক্রিয়া সাধারণত দুই প্রকার, হাফ রিঅ্যাকশন আর অফ টু টাইপস। নাম্বার 1 জারণ অর্ধ বিক্রিয়া, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন, শর্টে বলা হয় HOR। আমরা কিন্তু HOR কথাটা লিখে রাখবো, হ্যাঁ, জারণ অর্ধ বিক্রিয়া, HOR, পুরোটা ক্যাপিটালে HOR। আচ্ছা আর একটা লেখো নাম্বার 2 বিজারণ অর্ধ বিক্রিয়া, HRR, বিজারণ অর্ধ বিক্রিয়া, HRR, হাফ রিডাকশন রিঅ্যাকশন, ব্র্যাকেটে HRR, কমা দেন না বলিটা, পুরো লিখবে HRR। আচ্ছা এইবার আমরা এক্সাম্পলটা কিভাবে লিখবো, আমরা এক কাজ করি, HOR এর একটা এক্সাম্পল লিখি। তাহলে HOR এর এক্সাম্পল কি হতে পারে? HOR এর এক্সাম্পল হচ্ছে জিঙ্ক থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন, এটা একটা হতে পারে। আবার এটাও কি, যে সোডিয়াম থেকে Na প্লাস একটা ইলেকট্রন, এটাও কি হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। তার মানে শুধু অক্সিডেশনের এক্সাম্পল লিখছো মানে ওটা হাফই হবে। আচ্ছা HRR মানে হাফ রিডাকশন রিঅ্যাকশন, কপার 2 প্লাস 2 ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে কপার, এটা HRR এক্সাম্পল। ঠিক আছে, তারপর অক্সিজেন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, না ইউরিন লিখছি, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, ওটাও হয়ে যাচ্ছে দুটো ইলেকট্রন একটা মাইনাস।
আচ্ছা, বছরের প্রথমে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা 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 আর এটা, এই জিঙ্ক, সোডিয়াম, কপার আর ফ্লুরিন, এই চারটের মধ্যে একটা কিন্তু একটু আলাদা। কোনটা আলাদা বলতো? ফ্লুরিন। ফ্লুরিন কিন্তু কোনো মেটাল বা ধাতু নয়, বাকি প্রত্যেকটা কিন্তু ধাতু। জিঙ্ক, সোডিয়াম, কপার, তাই তো? তাহলে এটা তো ধাতু নয়, তাহলে এটা কি? ফ্লুরিন গ্যাসিয়াস স্টেটে থাকে। জেনে রাখবে, আমাদের সাধারণত যে কটা এখানে গ্যাস বায়ুমণ্ডলে আছে বা নর্মাল যে গ্যাসগুলো হয়, সেগুলো কেউই কিন্তু এক পরমাণু মানে মনো অ্যাটমিক নয়, সবাই কি বলতো? দ্বি পরমাণু, ইংলিশে বলা হয় ডাই অ্যাটমিক। মানে এটা কি? তুমি কোনোদিন এইচ দেখেছো নাকি H2 দেখেছো? জানো তো আমার কি হতো, আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, আমার ধরো স্যার ডিকটেট করছে, বলছে এই লেখো হাইড্রোজেন। এবার আমি বুঝতে পারতাম না যে হাইড্রোজেনকে আমার বন্ধু বান্ধবরা দেখছি সিম্বল দিয়ে লিখছে, এবার আমি বুঝতে পারতাম না যে হাইড্রোজেনকে আমি H লিখবো না H2 লিখবো। বুঝতে পেরেছো? এটা আমার চিরকালের ডাউট। অক্সিজেন বললে ও লিখবো না O2 লিখবো, তোমরা বলো তো কি লিখবো? দেখো, স্যার যদি অক্সিজেন অ্যাটম মিন করে তাহলে আমি লিখবো O, বাট স্যার যদি অক্সিজেন গ্যাস রিপ্রেজেন্ট করে তাহলে আমি বলবো O2। বুঝতে পারলে? কারণ নেচারে তুমি যখন অক্সিজেনকে পাচ্ছ তখন কি অক্সিজেনকে অ্যাটম হিসেবে পাচ্ছ নাকি তুমি গ্যাস হিসেবে পাচ্ছ? গ্যাস, মানে ইন দ্য ফর্ম অফ মলিকিউল। মলিকিউলকে বাংলায় কি বলা হয়? অণু। মলিকিউল, রাইট? তাহলে যে কোনো মলিকুলার গ্যাস কিন্তু সাধারণত ডাইঅ্যাটমিক হয়। H2 হাইড্রোজেন, N2 নাইট্রোজেন, O2 অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, সব এগুলো কি 2 করে থাকবে। তাহলে তুমি কখনো এইভাবে লিখতে পারো না, তুমি শুধু F লিখতে পারো না। তাহলে স্যার আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানটায় F2 লিখতে হবে। বাট স্যার F2 কেন লিখবো? আমার তো একটা ফ্লুরিন নিয়ে কাজ, রাইট? তাহলে তোমাকে সামনে হাফ F2 লিখতে হবে। ডোন্ট ইউ থিঙ্ক ব্যাপারটা একই? শুধু F লেখো বা হাফ F2 লেখো, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে তো? কিন্তু না, একটু পিছন দিকে যাও। ডাল্টনের মতবাদ আমরা সবাই পড়েছি, ডাল্টনস থিওরি। ডাল্টন কি বলেছিল? অ্যাটমকে ভাঙা যায় না, মলিকিউল কিন্তু ভাঙা যায়। অ্যাটমস আর ইনডিভিজিবল বাট মলিকিউলস ক্যান বি ডিভাইডেড, রাইট? তাই তুমি হাফ F2 লিখতে পারো, ঠিক আছে? রাইট, দ্যাটস ইট। এখন অত চিন্তায় যাওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারলে এত অবধি? বেশ, হাফ রিঅ্যাকশন ক্লিয়ার হয়ে গেছে তো? তাহলে আমাকে একটা কথা বলো সুফল, যদি আমি তোমাকে হাইড্রোজেনের যদি আমি তোমাকে অক্সিডেশন দেখাতে বলি, তো হাইড্রোজেন অক্সিডেশন কিরকম ভাবে করবে? H একটা ইলেকট্রন বার করে দেওয়ার পর ওটা কি হয়ে যায়? H+ হয়ে যায়। তো আমার কিভাবে লেখা উচিত? এইটা দেখো, আয়নটা লিখতে পারো, দেখো আয়নটা লিখতে পারো, একা একা থাকতে পারে, কিন্তু এই H-টা কি একা একা থাকবে? কি লিখতে হবে আমাকে? H2। বাট একটা হাইড্রোজেন H2 কি করে হতে পারে? তাহলে সামনে কি লিখবো আমরা? হাফ। ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, লেখা হয়ে গেছে এক্সাম্পল? ওকে, এবার লেখো হোয়াট ইজ ফুল রিঅ্যাকশন? সম্পূর্ণ বিক্রিয়া কি? হোয়াট ইজ ফুল রিঅ্যাকশন? সম্পূর্ণ বিক্রিয়া কি? সম্পূর্ণ বিক্রিয়া কি? দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের উৎস ও গন্তব্য, the chemical reaction in which you get the information about the source and destination of an electron। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের উৎস ও গন্তব্য উভয়ই জানতে পারা যায় তাকে সম্পূর্ণ বিক্রিয়া বলা হয়। তলায় নোট দিয়ে একটা কথা লেখো, নোট দিয়ে বা স্টার দিয়ে। দুটি অর্ধ বিক্রিয়ার সমন্বয়ে একটি সম্পূর্ণ বিক্রিয়া গঠিত হয়। A full reaction is the combination of two half reactions। দুটি অর্ধ বিক্রিয়ার বলে ব্র্যাকেট করবে, দুটি অর্ধ বিক্রিয়ার বলে ব্র্যাকেট দাও তো।
টু হাফ রিঅ্যাকশন দিচ্ছ না, শুধু হাফ রিঅ্যাকশন বলে ব্র্যাকেট দিয়ে HOR and HRR লিখে দেবে, ঠিক আছে? দুটি অর্ধ বিক্রিয়া বলে এবার ব্র্যাকেট ওপেন করো, দিয়ে লেখো HOR ও HRR, ওটা ব্র্যাকেটে হবে HOR and HRR, HOR এবং HRR। দুটি অর্ধ বিক্রিয়ার ব্র্যাকেটের মধ্যে লেখো HOR এবং HRR এর সমন্বয়, ব্র্যাকেট ক্লোজ করে লেখো এর সমন্বয়ে একটি সম্পূর্ণ বিক্রিয়া গঠিত হয়, একটি সম্পূর্ণ বিক্রিয়া গঠিত হয়। এক্সাম্পল, আমি প্রথমে একটা HOR মানে হাফ অক্সিডেশন রিঅ্যাকশনের এক্সাম্পল লিখছি, একটু আগে যেটা লিখেছিলাম, কি লিখেছিলাম, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর কি হয়ে যাচ্ছে, ওটা জিঙ্ক 2+। তার ঠিক তলায় আমি HRRটাকে লিখছি, HRR, এটা এক্সাম্পল নাম্বার 1, হ্যাঁ এক্সাম্পল নাম্বার 1। তো HRR কি লিখছিলাম আমি, কপার 2+ প্লাস 2 ইলেকট্রন থেকে কি তৈরি হচ্ছে, কপার। আচ্ছা তোমরা তো অ্যালজেব্রা করে এসেছো, ধরো তোমাদের আমি বললাম একটা ইকুয়েশন হচ্ছে এরকম, x + 2 = z, এটা ইকুয়েশন নাম্বার 1। আরেকটা ইকুয়েশন হচ্ছে y = z + 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? আচ্ছা আমি যদি তোমাদেরকে ইকুয়েশন 1 আর 2 কে অ্যাড করতে বলি তাহলে কি হবে, ধরো এর তলায় তোমরা এটাকে লিখে নিয়ে y = z + 2, যদি অ্যাড করো মাঝখানে কি থাকবে, ইকুয়াল টু সাইনটা, লেফট হ্যান্ড সাইড গুলো অ্যাড হবে, রাইট হ্যান্ড সাইড গুলো অ্যাড হবে। লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, x + 2 + y, রাইট হ্যান্ড সাইডে কি কি আছে, এখানে একটা z, এখানে z, অ্যাড হয়ে কত হয়ে যাবে, 2z + 2। নাও ডোন্ট ইউ থিঙ্ক লেফটেও 2 আছে, রাইটেও 2 আছে, কি হবে তাহলে, ওটা কেটে 0 হয়ে যাবে। তো তাহলে ইকুয়েশনটা কি পড়ে রইল, x + y = 2z। তখন আমি ভাবলাম আচ্ছা যদি আমি এই দুটোকে অ্যাড করি, এই HOR আর HRR, HOR আর HRR কে যদি আমি অ্যাড করি তাহলে আমি দেখতে পাবো লেফটেও দুটো ইলেকট্রন আছে আর রাইটেও দুটো ইলেকট্রন আছে। তাহলে ওই দুটো ইলেকট্রনকে কি আর লেখার কোনো মানে হয় নাকি আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন, এখান থেকে দুটো ইলেকট্রন কেটে দিচ্ছি। আচ্ছা সেই সঙ্গে এটাও বলে রাখি রিঅ্যাকশনে এভাবে কাটাটা উচিত নয়, বাট এখন আমরা বোঝার জন্য কাটছি, জাস্ট পরীক্ষায় কাট কেটে দেবেন। জিঙ্ক প্লাস কপার 2+, এর দিয়ে কি তৈরি হচ্ছে, জিঙ্ক 2+ প্লাস কপার। এবার বলো ক্লাস 9 বা 10 এই রিঅ্যাকশনটা কখনো দেখোনি একবার, ঠিক আছে? এটা হচ্ছে একটা কমপ্লিট রিঅ্যাকশন, কি এটা সম্পূর্ণ বিক্রিয়া। প্রথম কথা হচ্ছে কি করে বুঝলাম যে এটা সম্পূর্ণ বিক্রিয়া, মনে রাখবে একটা কথা, সম্পূর্ণ বিক্রিয়া মানে কমপ্লিট রিঅ্যাকশনে কোনোদিন আমরা ইলেকট্রনকে দেখতে পারবো না। এই রিঅ্যাকশনটা ইলেকট্রনকে দেখতে পাচ্ছ তো, তার মানে এটা ফুল রিঅ্যাকশন নয়। এই রিঅ্যাকশনও দেখতে পাচ্ছি, ফুল রিঅ্যাকশন নয়। বাট নাও লুক এট দিস রিঅ্যাকশন, ইলেকট্রন দেখতে পাচ্ছো না। বাট স্যার ডেফিনেশনের সঙ্গে তো ম্যাচ করছে না। ডেফিনেশনে বলেছিলেন যেখানে ইলেকট্রনের সোর্স আর ডেস্টিনেশন দুটোই দেখতে পারবো, ইলেকট্রন দেখতেই পাচ্ছি না, তাহলে সোর্স কোথায়, ডেস্টিনেশন কোথায়, রাইট? একটা কথার উত্তর দাও, তোমার কি মনে হয় আজকে এই জিঙ্কটা জিঙ্ক 2+ কেন হয়েছে, জিঙ্ক 2+ কেন হয়েছে? তার মানে ও নিশ্চয়ই দুটো ইলেকট্রন বার করে দিয়েছে। স্যার কি করে জানলে এক্স্যাক্টলি দুটো, নইলে 2+ হলো কি করে, তাই তো? তাহলে দুখানা ইলেকট্রন বার করে দিয়েছে। আমি এখানে মাইনাস দিয়ে কেন লিখছি, মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তো দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় আমি কোথাও দেখতে পাচ্ছি না কেন, তার মানে নিশ্চয়ই দুটো ইলেকট্রন কোথাও ঢুকে গেছে। কোথায় ঢুকলো? আচ্ছা ভাবো তো এই কপার 2+টা হঠাৎ করে কপার নিউট্রাল কেন হয়ে গেল? কারণ ওই দুটো ইলেকট্রন এর ভিতর ঢুকে পড়েছে। তার মানে এবার একটু ভালো করে অ্যানালাইজ করে দেখো, রিঅ্যাকশনে তুমি ইলেকট্রন এই জন্যই দেখতে পাচ্ছ না কারণ ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এর ভিতর ঢুকে পড়েছে। এটা হচ্ছে ওর সোর্স, এটা হচ্ছে ওর ডেস্টিনেশন। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে বলো দুটো ইলেকট্রনের সোর্স কোনটা, জিঙ্ক, ডেস্টিনেশন কোনটা, কপার 2+। এখানে কি ভুল আছে যখন জিজ্ঞেস করি সবাইকে, এই বলো সোর্স কি, স্যার জিঙ্ক, ডেস্টিনেশন কি, স্যার কপার, কপার নয়, কপার আয়ন বা কপার Cu2+। বুঝতে পেরেছো? আচ্ছা দেখে নাও।
ঠিক আছে? বেশ, এবার আমি একটা এক্সাম্পল তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা করে দাও। তোমার করা হয়ে গেছে বল? তোমরা তোমরা করো একটা এক্সাম্পল। মানে তোমাদেরকে আমি দুটো হাফ রিঅ্যাকশন দিচ্ছি, তোমরা আমাকে ফুল রিঅ্যাকশনটা পাঠিয়ে দেবে। obviously this is oxidation reaction and half কারণ দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, আর এটা হচ্ছে এই চারা না। তোমাদের দায়িত্ব ফুল রিঅ্যাকশন বার করে দেওয়া, তাড়াতাড়ি করে। আচ্ছা, ইকুয়াল টু দেওয়া যাবে না, অ্যারো, আমরা ব্যালেন্স করি। হ্যাঁ, আচ্ছা এখানে প্রুভ করতে দেবো বল। দুটো ইলেকট্রন ছেড়েছে তো দুটো দুটো এজে একটা একটা করে নেবে। আচ্ছা তাহলে এখানে একটা এজ গুলো কেন? ও আছে হয়ে গেছে। আচ্ছা, ওকে। দেখো সুফল, তুমি করেছো ঠিক, বাট কখন একবারে করে দেবে না, ঠিক আছে? একটু লিখতে কষ্ট হবে, বাট তোমাকে লিখতে হবে। কিরকম? আচ্ছা, সবাই শোনো লিখে। এই কথাটাকে মনে করো, আমি তোকে কি বললাম, যদি ফুল রিঅ্যাকশন হয়, ফুল রিঅ্যাকশনের মধ্যে আমরা ইলেকট্রন দেখতে পাবো, তার মানে ইলেকট্রনকে কাটতে হবে। আর যেটাকে তোমরা ছোটবেলায় সেই যে অপনয়ন পদ্ধতি, মানে সাইমালটেনিয়াস প্রসেস করেছো, অপনয়ন পদ্ধতিটা, যেটাকে কাটি আমরা সেটার সংখ্যাকে ইকুয়াল করি। তো এখানে ইলেকট্রন কটা আছে? দুটো। এখানে কটা আছে? একটা। তাহলে সবার আগে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে আমাদের। তো আমি তখন কি করব, এটাকে ইকুয়েশন 1 রাখলাম, এটাকে আমি ইকুয়েশন 2 দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আমি দেখাবো যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে তো কাজটা হয়ে যাবে। এবার সাইডে আসবো, এখানটায় লিখবো H1 সে Ni-টা ওরকমই থাকবে, Ni2 প্লাস 2 ইলেকট্রন। এই চারাটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে 2Ag প্লাস 2 ইলেকট্রন, এটা তৈরি হচ্ছে 2Ag। এবার যদি অ্যাড করি, এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, এবার আমি কাটতে পারবো। আগের বার কাটতে পারতাম না, কারণ এখানে একটা এখানে দুটো ছিল। এবার কি হয়ে যাবে, এটা Ni প্লাস 2Ag প্লাস অ্যারো Ni2 প্লাস 2Ag, দ্যাটস ইট। এই হচ্ছে রিঅ্যাকশন, ঠিক আছে? যদি এবার কোশ্চেন লেখো, হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? জারণ বিজারণ বিক্রিয়া কি? হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? জারণ বিজারণ বিক্রিয়া কি? The chemical reaction in which যে রাসায়নিক বিক্রিয়ায় একই সঙ্গে
একই সঙ্গে জারণ ও বিজারণ উভয়ই সংঘটিত হয়। The chemical reaction in which the oxidation and reduction takes place simultaneously. Oxidation and reduction take place simultaneously is known as a redox reaction. স্যার আরো বলুন ইন The হুইচ chemical reaction in which oxidation and reduction take place simultaneously is known as a redox reaction. যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ উভয়ই একই সঙ্গে সংঘটিত হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। চলো আমরা এক্সাম্পল লিখব। এক্সাম্পল তার মানে এমন একটা রিঅ্যাকশন লিখতে হবে যেখানটায় অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, তাও আবার একই সঙ্গে। এক্সাম্পল কি হবে? এই মাত্র যেটা আমরা লিখেছিলাম যে জিঙ্ক প্লাস Cu2 প্লাস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস Cu। প্রশ্ন হচ্ছে আমি এটাকে কেন লিখলাম? আমি ভাবলাম যে জিঙ্ক থেকে যে দুটো ইলেকট্রন বেরোলো ওটা কার মধ্যে ঢুকলো? কপার 2 প্লাস এর মধ্যে। তো জিঙ্ক কটা ইলেকট্রন ছেড়েছে? জিঙ্ক ছেড়েছে দুটো ইলেকট্রন। জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এভাবে দেখাবো -2e। আচ্ছা, ইলেকট্রন লেখার জন্য ই উপরে মাইনাস দিতে হয়। মাইনাস কেন? চার্জটা নেগেটিভ, তাই জন্য। এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে? যে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়েছে, তবে জিঙ্ক 2 প্লাস তৈরি হয়েছে। তো জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়েছে, তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? জারণ, মানে শর্টে তোমরা লিখতে পারো OX, মানে অক্সিডেশন। আর সেই দুটো ইলেকট্রন কপার 2 প্লাস নিয়ে তৈরি করেছে কপার। তার মানে দুটো ইলেকট্রন নিয়েছে, তাহলে এটাকে আমরা লিখে দেবো হচ্ছে রিডাকশন। তখন ভাবলাম আচ্ছা এই রিঅ্যাকশনটার মধ্যে অক্সিডেশন রিডাকশন হচ্ছে, তাহলে যে ফুল রিঅ্যাকশনটা আমরা লিখেছিলাম ওটাই কি? একটা রেডক্স রিঅ্যাকশন, জারণ বিজারণ বিক্রিয়া। তখন ভাবলাম আচ্ছা তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ফুল রিঅ্যাকশন মানে হচ্ছে যেখানে ইলেকট্রনের সোর্স আর ডেস্টিনেশন আমরা দুটোই জানতে পারি। সোর্স মানে কি? যেখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, তার মানে ওখানে কি হচ্ছে? অক্সিডেশন। ডেস্টিনেশন মানে কি? যার মধ্যে ইলেকট্রন ঢুকছে, ওখানে কি হচ্ছে? রিডাকশন। তার মানে একটা ফুল রিঅ্যাকশন মানেই তো ওখানে অক্সিডেশন রিডাকশন দুটোই হবে। তার মানে ফুল রিঅ্যাকশন কি আমরা কি বলতে পারি? রিডক্স রিঅ্যাকশন। সব ফুল রিঅ্যাকশন রিডক্স রিঅ্যাকশন হতেই হবে। বুঝতে পারলে? লিখে নাও এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন লেখো। বিজারক দ্রব্য কি? বিজারক দ্রব্য কি? তুমি লেখো হোয়াট ইজ রিডিউসিং এজেন্ট। হোয়াট ইজ রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এটার ইংলিশটা আমরা লিখে রাখবো কিন্তু। হ্যাঁ, বিজারক দ্রব্য ইংলিশে কি বলা হয়? রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট আরেকটা নামে ওকে ডাকা হয়। রিডিউসিং এজেন্ট না ডেকে আরেকটা নামে আমরা ডাকি, সেটা হচ্ছে একবারে রিডাকটেন্ট। রিডাকটেন্ট। রিডিউসিং এজেন্টও বলা হয়, আবার রিডাকটেন্টও বলা হয়। ঠিক আছে, দেখো the substance which is responsible for the reduction of any other substance, but eventually it undergoes oxidation, is known as a reducing agent. যে রাসায়নিক পদার্থ অন্য একটি পদার্থকে
বিজারিত করে অন্য একটি পদার্থকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাকে বিজারক পদার্থ বলা হয় নেক্সট কোশ্চেন what is oxidizing agent also known as oxidant তোমরা দেখো জারক দ্রব্য কি Okay? তো জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট জিনিসটা কি লেখো কেমিক্যাল দ্য সাবস্টেন্স এক কাজ করো তোমরা ডেফিনেশনটা লেখো তাহলে জাস্ট কি হবে ওখানটায় অন্য একটি পদার্থকে কি হবে মানে জারিত করে আর নিজে কি লিখে রাখো তুমি লিখতে পারবে লিখে নাও তাহলে কি উল্টোটা হবে আগে বিজারক আর জারক এই দুটোর এক্সাম্পল লেখার জন্য রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্টের এক্সাম্পল লেখার জন্য আমি এই রিঅ্যাকশনটাকেই নোট করব আচ্ছা এই রিঅ্যাকশনটায় রিডাকশন হচ্ছিল কার কপার 2 প্লাসের কেন রিডাকশন হলো কারণ ও দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো এই দুটো ইলেকট্রন পেলো কোথা থেকে জিঙ্কের থেকে পেয়েছে জিঙ্ক যদি এই দুটো ইলেকট্রন না ছাড়তো কপার 2 প্লাস কি ইলেকট্রনগুলো পেতো না রিডাকশনও হতো না তাহলে আমি বলতে পারি যে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কপার 2 প্লাস আজকে রিডিউসড হতে পেরেছে কারণ জিঙ্ক ওকে দুটো ইলেকট্রন দিয়েছে রাইট তার মানে অবভিয়াসলি জিঙ্ক ইজ রেসপন্সিবল ফর দ্য রিডাকশন অফ কপার 2 প্লাস এই যে বিজারণ হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে জিঙ্ক সহজ কথা তাহলে বিক্রিয়া রিডিউসিং এজেন্ট কি হবে জিঙ্ক উল্টো হয় ভাবো আজ কপার 2 প্লাস যদি ইলেকট্রনগুলো কেড়ে না নিত কার থেকে কেড়ে নিচ্ছে জিঙ্কের থেকে তাহলে ওর অক্সিডেশন হতে পারতো না তাহলে এই যে জিঙ্কের যে অক্সিডেশন হলো তার জন্য রেসপন্সিবল কে কপার 2 প্লাস তার মানে এখানে কপার 2 প্লাসটা হচ্ছে Cu2 প্লাস আয়নটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট বা জারক ক্লিয়ার আছে নোট করে ঠিক আছে দেখো আচ্ছা এটা সুন্দর জিনিস লিখো লেখো তুমি লেখো conversion of a reaction from molecular form to ionic form তোমরা লেখো রাসায়নিক বিক্রিয়ার আণবিক আকার থেকে
আয়নীয় আকারে রূপান্তর, আণবিক আকার থেকে আয়নীয় আকারে, রাসায়নিক বিক্রিয়ার আণবিক আকার থেকে আয়নীয় আকারে রূপান্তর। একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি আমরা। আচ্ছা, তোমরা ছোটবেলায় তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলাইসিস করেছো তো? আমরা সবাই জানি NaCl কি করে ভাঙে, Na+Cl-। তোমাদের আমি বলি যে FeSO4 কি করে ভাঙবে, তোমরা বলতে পারবে? FeSO4 কি বলছো বলো? Fe2+ আর এখানে SO4 2-, তাই তো সুফল? দেখিনি আমরা জিঙ্ক 2+ SO4 2-। তো আমার একটা বড় প্রশ্ন আছে যে SO4টা 2- কেন? যদি আমি তোমাকে NaCl বলতাম, তুমি কিন্তু আমাকে বলতে যে Na+ আর Cl-। তাহলে আজকে এই বেলা তুমি 2- কেন বলছো SO4 কে? হ্যাঁ হ্যাঁ, দুটো ইলেকট্রন ছাড়ছে, কোথায় নিচ্ছে? 2- মানে তো এক্সেস ইলেকট্রন না? দুটো ছাড়ছে, তাই জন্য আচ্ছা বেশ, ঠিক আছে, মানলাম। আপাতত এই একটা কথা তোমাদেরকে বলে রাখি, কিছু আয়ন আছে মানে কিছু অ্যানায়ন আছে, কিছু ক্যাটায়ন আছে যাদের চার্জ অলওয়েজ ফিক্সড। এরকম কিছু আয়ন তোমাদেরকে আমি সাইড দিয়ে লিখে রাখছি, তোমরাও খাতায় লিখে রাখবে। যেমন ধরো বললাম যে CO3 2-, SO4 2-, Cr2O7 2-, PO4 3-। এরকম আয়ন আমি তোমাকে পরে আরো প্রচুর লেখাবো। আচ্ছা, এবার খেয়াল করো, এই CO3 2-, তো এর নাম হচ্ছে কার্বনেট। শুনে রাখবে, হ্যাঁ, CO3 2- এর নাম হচ্ছে কার্বনেট। এটাই যদি হয়ে যায় আজকে HCO3, CO3 2- কি হয়ে গেল? HCO3, তাহলে না ওর চার্জ একটা কমে যাবে, তাহলে ওর 2- থাকবে না, কি হয়ে যাবে? একটা মাইনাস হয়ে যাবে। এর নাম আমি কি বলেছিলাম? কার্বনেট। এখন এর নাম কি হয়ে গেছে বলতো? বাইকার্বনেট। হাইড্রোজেন অ্যাকচুয়ালি H+ যুক্ত হয়েছে, নামটা কি হয়ে যাবে? বাইকার্বনেট। এর নাম হচ্ছে, তোমরা নাম জানো? SO4 2- এর নাম হচ্ছে সালফেট। যদি H যুক্ত হয়ে যায় তাহলে কি আর সালফেট থাকবে? ওটা হয়ে যাবে বাইসালফেট, আর চার্জটাও কি হয়ে যাবে? একটা মাইনাস। বুঝতে পারছো? তো এই কয়েকটা আয়ন একটু আপাতত মনে রাখো, আমরা পরে আরো শিখবো। CO3 2-, SO4 2-, Cr2O7 2-, PO4 3-, HCO3-, SO4-, এরা কোনোদিন পাল্টায় না। কেউই অ্যাকচুয়ালি সেই অর্থে পাল্টায় না, বাট এগুলো একটু মনে রাখা দরকার। বেশ, একটা সহজ এক্সাম্পল দিয়ে শুরু করছি। আমি কি বলতে চাইছি, ধরো তোমাকে একটা এরকম রিঅ্যাকশন দেওয়া হলো, জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। এন্ড আমি শিওর তোমরা সবাই এই রিঅ্যাকশন দেখেছো, রাইট? এখানে কি হচ্ছে জানো? কপার সালফেট হচ্ছে একটা দ্রবণ, এটা সলিউশন। জিঙ্ক গিয়ে কপারকে সেখান থেকে গেট আউট করে দিচ্ছে, জাস্ট আর কিছু না। বুঝলি, তুই বেরো, আমি ওখানটায় বসবো। সলিউশনটা ছিল কার? কপারে। এখন কার সলিউশন হয়ে গেল? জিঙ্কের। তাহলে কপার কি হলো? একা একা ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলে? শীতাংশু আমাকে বলো, এই যে রিঅ্যাকশনটা আমি লিখেছি, ইজ ইট ইন আয়নিক ফর্ম অর মলিকুলার ফর্ম? মানে এটা আয়নীয় আকারে আছে না আণবিক আকারে আছে? ইজ ইট আয়নিক? ইংলিশে কি হবে? মলিকুলার ফর্ম। কেন বলো তো? বিকজ এটা মানে এখানে কোনো চার্জ নেই। গুড, ভেরি গুড। এখানে কোনো রিঅ্যাকশনটায় আমরা কোনো জায়গায় কোনো চার্জ দেখতে পাচ্ছি? কোনো ক্যাটায়ন, কোনো অ্যানায়ন? না তো। তার মানে এটা সব নিউট্রাল, আর সব নিউট্রাল মানে এখানে সব মলিকিউল ফর্ম করে রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা একটু বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে, সেটা হচ্ছে, আমি জানি তোমরা হয়তো বলতে পারবে, এই যে জিঙ্ক কি একটা এলিমেন্ট নাকি আরো অনেক এলিমেন্ট আছে? কি মনে হয়? মানে একটা মৌল নাকি আরো অনেক মৌল আছে? কনফিডেন্সের সঙ্গে বলো। জিঙ্ক একা আছে না আরো অন্য কেউ আছে এখানে? আচ্ছা, একটা কথা ধরো, তোমরা আমি জিজ্ঞেস করছি যে ইংলিশে একটা অ্যালফাবেট এ, এখানে শুধু এ অ্যালফাবেটটাই আছে নাকি আরো অন্য কোনো অ্যালফাবেট দেখতে পাচ্ছ তোমরা? শুধু এই তো আছে। তাহলে এখানে কনফিডেন্সের সঙ্গে বলো না স্যার জিঙ্ক, আর কেউ আছে কি? যখনই কেউ একা একা থাকবে জানবে ওটা অ্যাটম। বুঝতে পেরেছো? ওকে স্যার, যদি এখানে তুমি লিখতে এনআই, এনআই মানে কি? নিকেল তো। এটাও কি একটা অ্যাটম, মানে পরমাণু। বেশ, এবার ধরো আমি এখানে লিখে দিলাম O2। স্যার দেখো, অক্সিজেন একা একা আছে,
একা একা আছে, 2 হয়ে রয়েছে, তার মানে দুটো অক্সিজেন অ্যাটম জুড়ে রয়েছে। যখনই জুড়ে যাবে ওটা আর অ্যাটম থাকবে না, কি হয়ে যাবে? মলিকিউল। বাংলায় কি বলা হবে? অণু। বুঝতে পারলে? তাহলে আমাকে একটু বলে দাও এইটা কি, তাহলে অ্যাটম না মলিকিউল? অ্যাটম। একা রয়েছে তো, জিঙ্ক তো একা রয়েছে, জিঙ্কের সঙ্গে কেউ রয়েছে এখানে? ডাউট হলো নাকি? আচ্ছা এখানে আসছি এবার আমি, কি কি দেখতে পাচ্ছ? কপার দেখতে পাচ্ছি, সালফার দেখতে পাচ্ছি, 4খানা অক্সিজেন দেখতে পাচ্ছি। জীবনে অ্যাটম হতে পারে এটা? কি এটা তাহলে? মলিকিউল, অণু। বুঝতে পারলে? চলো এখানে আসছি, জিঙ্ক সালফেট, জিঙ্ক অ্যাটম, সালফার অ্যাটম, 4খানা অক্সিজেন অ্যাটম, এটা নিজে কখনো অ্যাটম হতে পারে? কি তাহলে এটা? অণু বা মলিকিউল। এইটা কি? কপার একা একা রয়েছে, তার মানে এটা কি? অ্যাটম, পরমাণু। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? এই তো। আচ্ছা যাই হোক, তো এখানে তো কোনো চার্জ দেখতে পাচ্ছ না, তাই তো? তার মানে এটা কি ফর্মে রয়েছে? মলিকুলার ফর্ম, মানে আণবিক আকারে রয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে এখান থেকে আয়নীয় আকারে ফেরত যাওয়া। তো আয়নীয় আকারে আমরা কি করে যেতে পারি? আয়নীয় আকারে সেই ছেলেটা বা সেই মেয়েটাই যেতে পারবে যে ছোটবেলার ইলেকট্রোলাইসিস একটু মনে রাখতে পেরেছে, যে এভাবে ভাঙতে পারে। বেশ, চলো ভাঙা শিখে যাবো আমরা, চিন্তা নেই। স্যার অ্যাটম কখনো ভাঙতে পারে? যেমন ধরো এই যে ও বললো ApSO4 Ap2+ আর SO4 2- করে ভাঙছে, আমি যদি ওকে কনফিউজ করার জন্য জিজ্ঞেস করতাম যে বলো তো জিঙ্ক কি করে ভাঙে, কনফিডেন্সের সঙ্গে বলবে স্যার জিঙ্ক অ্যাটম, ও ভাঙতে পারে না। বুঝতে পারলে? যে অ্যাটম সে অ্যাটমই থাকবে, ভাঙবে শুধু কোনগুলো? মলিকিউলগুলো। ওকে, তাহলে স্যার জিঙ্ক রইলো, এটা কপার সালফেট, এটা কি থেকে যাবে নাকি ভাঙবে? এটা ভাঙবে। আচ্ছা স্যার এই চার্জগুলো কি হবে? সুফল, একটা পার্ট এটা তোমাকে সবার আগে খুঁজে বার করতে হবে যেটা ব্রেক করবে কোন পোরশন থেকে। এখান থেকে ব্রেক করবে না এখান থেকে ব্রেক করবে না এখান থেকে ব্রেক করবে? স্যার আমি দেখতে পাচ্ছি ওখানে একটা অ্যানায়ন রয়েছে যার নাম কি? SO4 2-, ওটা কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে একটা পার্ট হবে কি এইটা, আর একটা পার্ট কি হবে? কপারটা। তাহলে আমি কপারটাও এখানে লিখছি আর SO4টাও আমি এখানে লিখছি। এবার আমাকে বলো SO4 এর চার্জ অলওয়েজ কি হবে? 2-, তাহলে কপারকে কি হতে হবে? 2+। চলো এই সাইডে আসছে, জিঙ্ক সালফেট, এটাও কি করে ভাঙবে? জিঙ্ক আর সালফেট, এটাও কি হবে? 2-, তাহলে এটাও কি হয়ে যাবে? 2+। আর কপার কি হয় ভাঙবে? স্যার কপার ভাঙে না, কারণ কপার একটা অ্যাটম। দ্যাটস ইট। স্যার আয়নিক ফর্মে কি চলে এসেছে? অলমোস্ট। একটা কাজ বাকি আছে, কি কাজ? আচ্ছা সিদ্ধান্ত ধরো এই যে অ্যালজেব্রিক ইকুয়েশনটা x + y + 2 = z + 2, কিছু করা বাকি আছে, রাইট? কি বাকি আছে? 2 থেকে 2 টাকে কাটা, তাই তো? এদিকেও SO4 2- দেখতে পাচ্ছি, এদিকেও SO4 2- দেখতে পাচ্ছি, আরামসে কাটো। ঠিক আছে, কাটার পর রিঅ্যাকশনটা কি পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে জিঙ্ক প্লাস কপার 2+, এরো দিয়ে জিঙ্ক 2+ প্লাস কপার। এই যে জিনিসটা এলো এইটা হচ্ছে আয়নিক ফর্ম, এটা মলিকুলার ফর্ম, এটা আয়নিক ফর্ম। এবার এখান থেকে ছেলেমেয়েদের ডাউট, স্যার তুমি তো বলেছিলে চার্জ দেখতে পাওয়া যাবে, আমি তো মাত্র এইখানে আর এইখানে চার্জ দেখতে পাচ্ছি, কই এখানে তো চার্জ দেখতে পাচ্ছি না। এরা তো অ্যাটম, অ্যাটম কি করে চার্জ দেখাবে? সবাইকে যে চার্জ দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই, যদি অ্যাটলিস্ট একজনও যদি দেখায় তার মানে আয়নিক ফর্মে চলে এসেছে। বুঝতে পারলে? নোট ডাউন। ঠিক আছে, আরেকটা কথা একটু বলা এখানে খুব জরুরি, সেটা হচ্ছে আমি এখানে আপাতত আমি একটা এক্সাম্পল দেখালাম কারণ পরে এটা আমার লাগবে, পরে এক্সাম্পল আমরা আরো করব। তখন হতে পারে এরকম একটা সিনারিও এলো এদিকটায় দুটো SO4 2- রয়েছে আর এদিকটায় একটা SO4 2- রয়েছে, তখন কি আমরা কাটবো? এদিকে দুটো এদিকে একটা,
তো আমি তোমাদেরকে বলবো নাম্বার নিয়ে চিন্তা করবে না, কমন স্পিসিস দেখতে পেয়েছো মানেই কেটে দেবে, বুঝতে পেরেছো? মাথায় রাখবে এটা। ওকে, তো এত অবধি আমাদের হলো। তো স্যার, বলো। ওদিকে যদি দুটো থাকে আর এদিক থেকে একটা, তাহলে ওদিকে একটা এ সাপোর্ট থাকবে শুধু। না, আমরা পুরো কেটেই দেবো। কেন? তার কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে রিঅ্যাকশনটা ব্যালেন্সড নয়, নাম্বারটা কোনো ব্যালেন্স করা হয়নি, তাই চিন্তা করবো না, বুঝতে পেরেছো? মানে পুরোটাই কেটে দেবো, এদিক থেকে এসএফ আর এদিকে 2 এসএফ কেটে দেবে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ বুঝতে পারলে? সো এইটা হচ্ছে অক্সিডেশন রিডাকশনের একদম বেসিক ইন্ট্রোডাকশন, যেটা তোমরা অলরেডি জানতে। এবার আমরা এমন কিছু টপিকে আসছি যেটা তোমরা এখনো পর্যন্ত জানো না। ওকে, so there is a concept called oxidation state and oxidation number। বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় হচ্ছে জারণ অবস্থা এবং জারণ সংখ্যা। হেডিং দাও। আচ্ছা শোনো, ধরো ডিউরিং কোভিড একটা হসপিটালের মধ্যে এখানে কয়েকটা বেড রাখা রয়েছে, আর এখানে একজন নার্স রয়েছেন, আর এখানে একজন ডাক্তার। ঠিক আছে, ভালো করে শুনবে কি বলতে চাইছি। এই বেড, এই বেড, এই বেড, এই বেড, 4টে বেডে 4টে পেশেন্ট শুয়ে রয়েছে এবং 4 জনেরই কি সিমটম? জ্বর হয়েছে, বুঝতে পেরেছো? বেশ, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এই সবার জন্যই প্রেসক্রিপশন সেম হবে বা মেডিসিন সেম হবে? না। তো কেন? কারণ সবার কি জ্বরটা সমান হচ্ছে? কারোর জ্বর বেশি, কারোর জ্বর কম, তাই তো? তো তোমার তো এটা নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে এই মেজারমেন্ট করাটা খুব দরকার যে কার জ্বর কম কার জ্বর বেশি, তাই তো? তার জন্য আমরা থার্মোমিটার ইউজ করি টেম্পারেচার মাপার জন্য। আচ্ছা, ধরে নাও যে থার্মোমিটার আবিষ্কার হয়নি, তাহলে তুমি কি করবে? তাহলে খুব মুশকিল। বেশ, এবার এখানে একজন পেশেন্ট ধরো রয়েছে যার জ্বর হয়েছিল কিন্তু এখন তার জ্বর আর নেই, ঠিক আছে? তার জ্বরটা এখন কিওর হয়ে গেছে। আমাকে বলো এই 4টে পেশেন্টে কিসের কিসের পেশেন্ট? স্যার এই 4টে পেশেন্টে কিন্তু কোভিড বা ফিভারের পেশেন্ট। না স্যার এই তো ঠিক হয়ে গেছে। তাতে কি হয়েছে? পেশেন্টটা কিসের ছিল? পরিচয়টা কি? ফিভারের তো। দ্যাটস ইট। স্যার এই কথা কেন বলছো? কারণ প্রথমেই সব ছেলেমেয়েদের ডাউট থাকে, সেটা হচ্ছে স্যার তুমি অক্সিডেশন স্টেট যখন পড়াচ্ছ কেন তুমি রিডাকশন স্টেট পড়াচ্ছ না, মানে জারণ অবস্থা পড়াচ্ছ, বিজারণ অবস্থা কেন পড়াচ্ছ না? তার কারণ হচ্ছে আমি ধরো তোমাকে বললাম যে জানো আমার খুব জ্বর হয়েছিল, স্যার এখন টেম্পারেচার কত? 102। তার মানে কি আমার জ্বর সেরে গেছে? না, এখনো জ্বর আছে, তাই তো? 102 ডিগ্রি ফারেনহাইট, তার মানে কি এখন আমার জ্বর আছে? সেকেন্ড দিন আমি বললাম আমার না খুব জ্বর হয়েছে, স্যার এখন টেম্পারেচার কত? আমি বললাম 98 ডিগ্রি ফারেনহাইট। জ্বর বলে কনসিডার করি এটাকে আমরা? না। তো তার মানে জ্বর কমে গেছে, তার মানে এখন আমি কি কিওরড? বেশ, স্যার ধরো একটা এলিমেন্ট, ধরো এলিমেন্টের নাম হচ্ছে এক্স, ও যদি জারিত হয়ে থাকে, মানে ও যদি অক্সিডাইজড হয়ে বসে থাকে, তো তুমি ওকে কোন অবস্থা দিয়ে বোঝাবে, কোন স্টেট দিয়ে বোঝাবে? অক্সিডেশন স্টেট, রাইট? বাট স্যার যদি ও বিজারিত হয়ে থাকে, মানে ও যদি রিডিউসড হয়ে থাকে, তুমি কোন স্টেট দিয়ে বোঝাবে? আই নিড রিডাকশন স্টেট, রাইট? তাই বললাম না, আমি সেটাকে অক্সিডেশন স্টেট দিয়ে বোঝাবো। কি করে? যার অক্সিডেশন স্টেট বেশি তার মানে সে অক্সিডাইজড হয়ে এসেছে, যার অক্সিডেশন স্টেট কম তার মানে সে রিডিউসড হয়ে এসেছে। বুঝতে পারলে আমি কি বললাম? আরেকবার বলছি, আমি কনফিউশন এড়ানোর জন্য দুটো আলাদা স্টেট আমরা শিখছি না, আমরা একটা স্টেটই শিখছি। সেটা কি? অক্সিডেশন স্টেট। যদি কেউ জারিত হয়ে আসে তার জারণ অবস্থা বেশি, যদি কেউ বিজারণ হয়ে আসে তার জারণ অবস্থাটা কি হবে? জাস্ট কম, এর বাইরে অন্য কিছু। ক্লিয়ার হয়েছে? যেমন ধরো না ম্যাথসের রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? ম্যাথসের রেজাল্ট বেরিয়েছে, আউট অফ 100 কেউ পেয়েছে 90,
আমি কনসিডার করলাম ও ভালো মার্কস পেয়েছে, ভালো ম্যাথস পারে। কেউ পেয়েছে ধরে নাও ম্যাথসে আউট অফ 130 পেয়েছে, আমি কনসিডার করবো ও ম্যাথস পারে না কারণ ও কম পেয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? কারণ জারণ অবস্থা বেশি, তারপরে অক্সিডেশন স্টেট বেশি, তার মানে ও কি হয়ে এসছে? অক্সিডাইজড হয়ে এসছে। আর কারোর অক্সিডেশন স্টেট কম, তার মানে ও কি হয়ে এসছে? ও রিডাকশন হয়ে এসছে, ক্লিয়ার বিজারণ হয়ে এসছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে? বেশ, তো আমি এটার ডেফিনিশনটা তোমাদের উপর ছাড়লাম, এটা তোমরা বাড়িতে পড়বে। জারণ অবস্থা মানে অক্সিডেশন স্টেট। আমি এইটাকে নিয়ে ফোকাস করবো, স্যার অক্সিডেশন নাম্বার জিনিসটা কি, ঠিক আছে? দেখো আমি তোমাকে বললাম আমার জ্বর হয়েছে, আমার গায়ে টেম্পারেচার একটু বেড়েছে, বাট স্যার কত? তাহলে বাড়িতে থার্মোমিটার নেই, তাহলে বুঝতে পারবে যে কত জ্বর হয়েছে? না তো। থার্মোমিটার কিনে আনা হলো, দেখা গেল টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট, তাহলে হ্যাঁ 100-র উপর জ্বর উঠেছে। আমার একটা নাম্বার লাগবে, যে নাম্বারটা দিয়ে আমি অ্যাটলিস্ট মেজার করতে পারি। আমি বললাম যে এটা লেন্থটা মেপে দাও, হ্যাঁ স্যার লম্বা। না না না, লেন্থটা কত স্যার সেটা তো বলতে পারবো না, কারণ স্কেল নেই, তাহলে কোনো ভ্যালু নেই, তাই না? আমরা যদি আমাদের জামা কাপড় কিনতে যে আমাদের মেজারমেন্ট লাগবে, মেজারমেন্ট যদি না থাকে, কোনো নাম্বার যদি না থাকে, তাহলে কি করে হবে? তখন বললাম ওকে, টু রিপ্রেজেন্ট দ্য অক্সিডেশন স্টেট উই আর ইন্ডিকেটিং সাম নাম্বার, দোজ নাম্বারস আর কল্ড হোয়াট? অক্সিডেশন নাম্বার। তাহলে জারণ অবস্থাকে নির্দেশ করার জন্য যে সংখ্যাকে ব্যবহার করা সেটাকে কি বলা হয়? জারণ সংখ্যা। বুঝতে পারলে? দেখো বাংলা লেখা আপনি কিছু বলছি, কোনো একটি পদার্থে একটি মৌল জারিত বা বিজারিত যে অবস্থায় থাকে, জারিত বা বিজারিত যে অবস্থায় থাকে তাকে ওই মৌলের জারণ অবস্থা বলা হয়। The state of oxidation or reduction, the state of oxidation and reduction, দেখো এটা ডেফিনিশন বলছেন নাকি এটি? এটা লিখেছো এটা তুমি? হ্যাঁ লিখেছি। এবার লিখো the state of oxidation and reduction, and or লিখো the state of oxidation or reduction of an element in a substance is known as the oxidation state of that element, তোমরা দেখো প্যারা চেঞ্জ করে, যে সংখ্যা দ্বারা কোনো মৌলের জারণ অবস্থাকে নির্দেশ করা হয়, the number by which we represent the oxidation state, জারণ অবস্থাকে নির্দেশ করা হয় তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। the number by which we represent the oxidation state of an element is known as the oxidation number, বেশ, আচ্ছা এবার আমি না অক্সিডেশন নাম্বারটাকে শর্টে ON বলবো, O.N। এবার এই অক্সিডেশন নাম্বার বার করার কিছু রুল আছে, তো আমি রুলগুলোকে পরপর লিখছি। রুল 1, যদি তোমরা চাও রুল 1, আচ্ছা তুমি আগে লিখো রুল 1টা। দা অক্সিডেশন নাম্বার তুমি শর্টে লিখবে, হ্যাঁ ON, তোমরা ON লিখবে। দা অক্সিডেশন নাম্বার অফ এনি এলিমেন্ট ইন দ্য ফ্রি স্টেট, the oxidation number of any element in the free state is 0, যে কোনো মৌলের মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0 হয়। এক্সাম্পল লেখো, উদাহরণ। প্রথমত বোঝো ফ্রি স্টেট মানেটা কি।
ফ্রি স্টেট মানে হচ্ছে ও কারোর সঙ্গে অ্যাটাচড নেই, ঠিক আছে, একা একা রয়েছে। যেমন ধরো তোমাদের আমি বললাম Na সোডিয়াম, ও কারোর সঙ্গে জুড়ে রয়েছে। আচ্ছা এটা কি অ্যাটম না মলিকিউল? অ্যাটম। সোডিয়াম, জিঙ্ক, কপার, এদের ভাবে লিখছি আমি, এগুলো মেটালগুলো সব এগুলো কি রয়েছে? ফ্রি স্টেট রয়েছে। তো এটা বড় কথা হচ্ছে যে অক্সিডেশন নাম্বার লিখতে হয় কোথায়? অক্সিডেশন নাম্বার লিখতে হয় ঠিক মাথায়। তো সোডিয়ামের অক্সিডেশন নাম্বার ফ্রি স্টেটে কত হবে? 0। তো মাথায় রেখো, এর মাথাতে 0, এর মাথাতে 0। আচ্ছা এইগুলো তো গেল হচ্ছে ফ্রি এলিমেন্টস। এবার ধরো এরকম রয়েছে O2, F2, N2, H2 এটসেট্রা। স্যার এগুলো কি হবে? এই যে O2 রয়েছে, অক্সিজেন এলিমেন্ট ছাড়া অন্য কিছু রয়েছে অক্সিজেন মলিকিউলের মধ্যে? না, শুধু দুটো অক্সিজেন অ্যাটমই রয়েছে। তাহলে এটারও টোটাল অক্সিডেশন নাম্বার হবে 0। এটাও কি হবে? 0 0 0। বুঝতে পারলে? লিখে নাও এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 2, আচ্ছা এক্সাম্পল নাম্বার 2 না, পয়েন্ট নাম্বার 2 তে লেখো যে কোনো মৌলের না যে কোনো যৌগের লেখো, যৌগ, যে কোনো যৌগের মোট জারণ সংখ্যা সর্বদা 0 হয়। কি লেখো? দা টোটাল অক্সিডেশন নাম্বার অফ এনি মলিকিউল বা এনি কম্পাউন্ড লেখো। দ্য টোটাল অক্সিডেশন নাম্বার অফ এনি molecule is always 0, is always 0। এক্সাম্পল কি আমরা? আচ্ছা তোমাদেরকে মলিকিউল বললেই তোমাদের প্রথম এক্সাম্পল কি মাথায় আসে? আমার যেমন আসে হচ্ছে H2O, জল। এটা কি নিউট্রাল? তো এই সবটা মিলিয়ে টোটাল অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে 0। এবার কথা হচ্ছে স্যার তুমি তো বলেছিলে অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা উপরে লিখতে হয়, তাহলে এখানে সাইডে কেন লিখছো? তার কারণ হচ্ছে এইটা ছিল হচ্ছে শুধু সোডিয়ামের জারণ সংখ্যা, শুধু সোডিয়ামের অক্সিডেশন নাম্বার। এই 0টা কিন্তু শুধু অক্সিজেনের বা হাইড্রোজেনের নয়, পুরো H2O মলিকিউলটার অক্সিডেশন নাম্বার। আচ্ছা যেমন ধরো বললাম CO2, CH4, SO2, H2SO4, এই যত মলিকিউল দেখতে পারবে সব কটা টোটাল অক্সিডেশন নাম্বার অলওয়েজ আমরা 0 কনসিডার করব। হ্যাঁ স্যার আমি না দেখলাম এরকম রয়েছে SO4 2-, তাহলে এটারও কি 0 হবে? না, এটা 0 হবে না। কেন? কারণ নিউট্রাল নেই, চার্জ রয়েছে। আমরা শুধু নিউট্রাল নিয়ে কথা বলছি এখন পর্যন্ত। দেখো Rule number 3. The oxidation number of any ion, যে কোনো আয়নের জারণ সংখ্যা, the oxidation number of any ion will be equal to its charge, কি বললাম? যে কোনো আয়নের জারণ সংখ্যা সংখ্যা উক্ত আয়নের আধানের সমান হয়, the oxidation number of any ion is equal to the charge. Example, rule 3 example। কি এক্সাম্পল হবে রুল 3? যেমন ধরো তোমাকে আমি বললাম যে Na, সবাই বলবেন আচ্ছা Na হলে তো অক্সিডেশন নাম্বার 0 হয়, রাইট? বাট আমি এবার Na বলছি, আমি বলছি কি বলতো Na প্লাসের চার্জ কত? 1, তাহলে ওর অক্সিডেশন নাম্বারটাও কিন্তু 1 হবে। আচ্ছা ধরো আছে কপার 2+, হ্যাঁ কপার 2+, তাহলে ওর অক্সিডেশন নাম্বারটা কত হবে? 2+, বাট এটা ডিফারেন্স তোমাদেরকে আমি বলি, মানে বেসিক্যালি +1 +2। যদি খেয়াল করে দেখেছো
অনেকে বলে স্যার তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে, চার্জও যেটা অক্সিডেশন নাম্বারটাও সেটা। হ্যাঁ ডেফিনেটলি ছোটখাটো ডিফারেন্স থাকে, পরে বলবো। আগে লেখার পদ্ধতিতে দেখো, এখানে 2টা আগে লেখা হচ্ছে, প্লাসটা পরে লেখা হচ্ছে, আর এখানে প্লাসটা আগে লেখা হচ্ছে, 2টা পরে লেখা হচ্ছে, মাথায় রাখবে এগুলো। হ্যাঁ আচ্ছা, আবার ধরো এরকম আছে NH4 মাথায় প্লাস, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, টোটাল চার্জ কত +1, তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার কত হবে +1। আচ্ছা এবার একটু নেগেটিভ দেখি আমরা, যেমন ধরো বললাম যে এখানটায় ধরো রয়েছে Cl মাইনাস, চার্জ কত -1, তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে -1। আচ্ছা ধরো এটা আছে O উপরে 2 মাইনাস, এটা কি হবে -2। ধরো আছে SO4 2 মাইনাস, এটা কত হয়ে যাবে -2। একটু আগে লিখেছিলাম এখানটা কি PO4 3 মাইনাস, তাহলে কত হয়ে যাবে এটা -3। ঠিক আছে, নেক্সট দেখো কত নম্বর হবে, রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ লেখো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, অক্সিজেন মানে কোনটা বলতে এখানে O2 নয় কিন্তু, হ্যাঁ এটা O, মানে O অ্যাটমের কথা বলছে। The oxidation number of oxygen is always considered as oxygen হচ্ছে OXY, OXY GN. The oxidation number of oxygen is always considered as -2. তোমরা দেখো অক্সিজেনের, অক্সিজেন মানে শুধু ওই কথা বলা হচ্ছে, অক্সিজেনের জারণ সংখ্যা সর্বদা -2, সর্বদা -2 বার, সর্বদা -2 বার। বেশ, এক্সাম্পল কি, যেমন তো তোমাকে বললাম CO2, CO2 দেখে নেবে CO2, এখানটায় অক্সিজেন কতগুলো আছে গো, 2টো, অক্সিজেন অ্যাটমের কথা বলছি। তো আচ্ছা সুফল, এই পুরো CO2টার টোটাল অক্সিডেশন নাম্বার কত 0। শুধু অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, শুধু অক্সিজেনের যেটা অক্সিডেশন নাম্বার সেটা কার মাথায় লিখবো, আমি অক্সিজেনের মাথায় লিখবো, তাহলে -2 যা বলেছি। হ্যাঁ এবার ধরো তোমার লিখতে কি এরকম হলো, তুমি -2টা এখানে লিখলে, তাহলে কিন্তু কাটা, -2 কিন্তু কার্বনের মাথায় হবে না, কার্বন অক্সিজেনের মাথায় মাঝখানে হবে না, এক্স্যাক্টলি অক্সিজেনের মাথাতে লিখতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, এটা যদি H2O হয় তাহলেও -2। এই রুল 4 থেকে একটু স্টার মেরে রাখো, কারণ আছে। দিয়ে লেখো ব্যতিক্রম, তুমি লেখো এক্সেপশন, এক্সেপশন, এই এক্সেপশন থেকে ভরা কোশ্চেন আসবে। ব্যতিক্রম, তো স্যার অক্সিজেনে কতগুলো এক্সেপশন আছে, অক্সিজেনে মেইনলি 3টে এক্সেপশন আছে। এক্সেপশন নাম্বার 1, এক্সেপশন নাম্বার 1 দেখো, পারঅক্সাইড যৌগের ক্ষেত্রে, পারঅক্সাইড, তুমি লেখো ইন কেস অফ পারঅক্সাইড কম্পাউন্ডস, ইন কেস অফ পারঅক্সাইড কম্পাউন্ডস, পারঅক্সাইড যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1 ধরা হয়। In case of peroxide compound, the oxidation number of oxygen is considered as -1. The oxidation number of oxygen is considered as -1. Peroxide যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1 ধরা হয়। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম সেলে পেরক্সাইড কম্পাউন্ড কি হয় সেটা জানে না, তুমি জানো পেরক্সাইড কি হয়, তুমি জানো পেরক্সাইড? আচ্ছা তোমাদের একটা एग्जांपल বলি, আচ্ছা তোমরা H2 যদি বলি, মানে যেটাকে জল বলা হয়, জলের স্ট্রাকচার তো বোঝো নিশ্চয়ই, জলের স্ট্রাকচার কি রকম হয়, এই যে O, তার এদিকে একটা হাইড্রোজেন আর এদিকে একটা হাইড্রোজেন। আচ্ছা ভাবো কোনো একটা সময় ধরো এই হাইড্রোজেনটা এভাবে রয়েছে, তো ধরো খালি এরকম জল রেখে গেছো, এখান থেকে না
কেউ এসে মানে ইমাজিন করো কাঁচি দিয়ে বন্ডটা কেটে দিল, কাঁচি দিয়ে যদি বন্ডটা কেটে দেয় তাহলে এখন কি হয়ে যাবে? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাতটা ছিল সেটা রইল না তো। এবার ধরো সেই সুযোগে বাইরে থেকে একটা অক্সিজেন এসে, এক্সট্রা একটা অক্সিজেন কোথাও থেকে এসে এখানটায় বসে পড়লো, তাহলে এখন স্ট্রাকচারটা কি হয়ে গেল? দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? H2O2। এর নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। স্যার পারঅক্সাইড কেন বলছো? যেখানে যেখানে তোমরা অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড দেখতে পারবে সেটাকে বলা হয় হচ্ছে পারঅক্সাইড বন্ড, আর কম্পাউন্ডটাকে বলা হয় হচ্ছে পারঅক্সাইড কম্পাউন্ড। বুঝতে পারলে কাকে পারঅক্সাইড বলা হবে? অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড। ক্লিয়ার হয়েছে? বেশ, ওকে। এবার কথা হচ্ছে যে স্যার এটা এখানে অক্সিজেন অক্সিডেশন আমরা কত ধরা আছে? এখানে অক্সিজেনের অক্সিডেশন আমরা কত ধরা হচ্ছে? কি লিখেছি আমি? -1। আমার প্রশ্ন কেন -1? নতুন বলে কি তো দেখবে তোমাদের অনেক সিনিয়ররা বলবে যে কেমিস্ট্রি বাজে সাবজেক্ট, এক্সেপশনে ভরা। কোনো এক্সেপশন নয়, অল লজিক্যাল। কি করে লজিক্যাল দেখো। একটু আগে তোমাদেরকে আমি H2O শেখালাম, হ্যাঁ? আমি H2O স্ট্রাকচারটাকে এঁকে দেখাচ্ছি এখানে। এই হচ্ছে O, আর এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। আচ্ছা সুফল, আমার প্রথম প্রশ্ন, এখানে কোনো পারঅক্সাইড আছে? না। তার মানে এখানে নরমাল অক্সিজেন, এটা নরমাল অক্সিজেন মানে তার অক্সিজেন আমরা কত নেব? আমরা -2। আর তোমাদেরকে কানে কানে একটা কথা বলে রাখি, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। ঠিক আছে? কত বললাম? +1। তাহলে এটা কত? +1। এটা কত? +1। বেশ, এবার একটু এদিকটায় আসছি আমি, এটা ভুলে যাও। H2 একটা নিউট্রাল কম্পাউন্ড কিনা? H2 নিস্তরী যৌগ তো? নিস্তরী যৌগের টোটাল অক্সিডেশন নাম্বার কত হয়? 0। রুল নাম্বার 2 তে আমরা পড়েছি, কাউন্ট করে দেখো তো 0 আসছে কিনা। +1 হচ্ছে +2, -2 বলে কত হচ্ছে? 0। এবার এখানে চলে আসো, H2O2 এটাও নিউট্রাল কিনা? নিউট্রাল তো, কোনো চার্জ দেখতে পাচ্ছি আমরা এখানে, তাহলে এটার অক্সিডেশন নাম্বার কত হতে হবে? 0 হতে হবে। বেশ, এবার ধরো তোমাদেরকে কেউ ওই এক্সেপশনটা বলেনি যে অক্সিজেনকে -1 ধরতে হয় পারঅক্সাইড থেকে, তোমরা নরমাল করছো, হাইড্রোজেনকে +1 দিলে, এই অক্সিজেনটাও -2 দিয়ে দিলে, এই অক্সিজেনটাও -2 দিয়ে দিলে, দেখো তো টোটাল অক্সিডেশন নাম্বার কত আসছে? +1 হচ্ছে +2, -2 মানে 0, -2 চলে আসছে। তাহলে হতে পারে না। তখন মাথায় এলো কি, আচ্ছা এখানটায় যে দুটো অক্সিজেন আছে, নরমাল তো স্যার দুটো অক্সিজেন থাকা উচিত ছিল না, ওখানে একটাই অক্সিজেন ছিল, জোর করে একটা অক্সিজেন ঢুকে পড়েছে। একবার কি হয়েছে না, গল্প করে তোমাকে, আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে একটা বিয়ে বাড়িতে গেছিলাম গল্ফের ওখানে, আর বাড়ির সামনে একটা সিকিউরিটি গার্ড ওই দিনকে শুধু রেখে দিয়েছিলাম। ঠিক আছে, আমি একটাই গার্ডকে আসতে বলেছি, দুটোকে আসতে বলিনি। আমি বলেছি আপনি আসবেন, সন্ধ্যাবেলা থাকবেন, আপনাকে আমি 400 টাকা দেবো। ঠিক আছে, ভালো কথা। সে দেখি আরেকজনকে নিয়ে এসেছে, আমি তো তাকে আনতে বলিনি, সে এনেছে তো। এবার আমি কি তাকে 400 400 800 দেবো নাকি আমি 400ই দেবো? আমি 400ই দেবো। ওরা কি করলো, নিজেদের মধ্যে 200 200 করে দিল। দুটো হাইড্রোজেনকে সামলানোর জন্য একটা অক্সিজেন কাফি ছিল, ও পাকামি করে আরেকটা অক্সিজেনকে নিয়ে এসেছে। ঠিক আছে, তো আমি কি ওকে -2 দেবো নাকি -1 দিয়ে দেবো? এবার বুঝতে পেরেছো? দ্যাটস দ্য রিজন। ক্লিয়ার? নোট করো एग्जांपल। एक्सेप्शन नंबर 2 এটা হয়ে গেল। एक्सेप्शन नंबर 2, জানো তো অক্সিজেন যখনই, তোমরা ছোটবেলায় পড়েছো, যোজ্যতা পড়েছো তো, ভ্যালেন্সি, অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়? 2। ঠিক আছে, সেই আমাদেরকে ছোটবেলায় যাবে কম্পাউন্ড ফর্ম করে দেখাতো না, ধরো বললাম হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1 আর অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, সেই ক্রস করতে এরকম ভাবে, তাহলে কি তৈরি হতো? H2O। চিন্তা কোনো দরকার নেই, যদি তোমরা না বোঝো, সব বুঝবে এগুলো। তো
যাই হোক, তো অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই এটা H2 হয়ে গেল, মানে ক্রস হয়ে গেল, আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাই অক্সিজেন একটা হয়ে গেল, H2O। অক্সিজেন সবার সামনে গিয়ে নিজের যোগ্যতা বলে 2, ভ্যালেন্সি 2 দেখায়, শুধু কয়েকজনের সামনে ও বেড়ে যায়। স্যার যখন পিরিয়ডিক টেবিলে, আবার পিরিয়ডিক টেবিলে আলোচনা করছি, গ্রুপ 1 এ কার সঙ্গে বন্ড করেছে এখানেও? হাইড্রোজেন। তোমরা জানো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা সবাই এক গ্রুপে কেন রয়েছে? কারণ এরা সবাই ভ্যালেন্সি 1 শো করে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে যদি ও H2O তৈরি করে, তাহলে হাইড্রোজেনের দাদা লিথিয়াম তার সঙ্গে কি কম্পাউন্ড তৈরি করবে? লিথিয়ামের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, তাহলে কি তৈরি করবে? ক্রস করে Li2O, যেরকম H2O সেরকম Li2O, আর ঠিক সেরকমই হবে কি Na2O। পটাশিয়ামের সামনে গিয়ে না ও হঠাৎ করে কি ওটা হয়ে যায়, কি হয়ে যায় স্যার? পটাশিয়াম বলে যে আমার বিরাট ক্ষমতা, আমি দুটো অক্সিজেনের কম ধরবো না। কটা অক্সিজেন ধরছে? দুটো। এবার আমরা কি রে বাবা, এখানে H2O, Li2O, Na2O, যেখানে একটা করে অক্সিজেন দুটো গ্রুপ 1 এলিমেন্টকে ধরছিল, এ তো গল্প উল্টে দিল, একটা গ্রুপ 1 এলিমেন্ট দুখানা অক্সিজেনকে ধরছে, এত পাওয়ারফুল। ঠিক আছে স্যার, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে গ্রুপ 1 এর সমস্ত এলিমেন্ট কটা করে ইলেকট্রন ছাড়ে? একটা করে। তাহলে H কি হয়? H+, Li কি হয়? Li+, Na কি হয়? Na+, তাহলে পটাশিয়ামও কি হবে? K+। আয়নের যেটা চার্জ হয় ওটাই এর অক্সিডেশন নাম্বার হয়, তো K+ এর অক্সিডেশন নাম্বার কত হবে? +1 হবে। তো তোমরা আমাকে বলো, যদি এটা +1 হয়, তখনই তো ভেবে বলবে, যদি এটা +1 হয় পুরোটা নিউট্রাল, তো তাহলে এটা কত হতে হবে? -2 নয়, -1 হতে হবে, তাই না? এটা যদি +1 হয় তাহলে এটা কত হতে হবে? -1 হতে হবে। এবার শীতাংশটা সহজ প্রশ্ন, দুটো অক্সিজেন মিলিয়ে -1, তাহলে প্রত্যেকটা কত? দুটো অক্সিজেনের -1, তাহলে প্রত্যেকটা কত করে? 0.1/2। এই হ্যাঁ রাইট, মানে -1/2। এই দেখো কি হয়েছে সুফল, দুটো অক্সিজেন মিলে চার্জ কত? -1, তো সিম্পল ঐকিক নিয়ম। তাহলে একটা অক্সিজেন কত হবে? /2 হয়ে গেল। তাহলে এখানে অক্সিজেন কত স্টেট রিপ্রেজেন্ট করছে? -1/2। বুঝতে পেরেছো? এই একটা অদ্ভুত কেস যেটা আমাদের পরীক্ষায় কোশ্চেন দেবেই। কি কোশ্চেন দেবে? এমন একটা মোডের উদাহরণ, এমন একটা যৌগের উদাহরণ দাও যেখানে ভগ্নাংশ জারণ সংখ্যা দেখতে পাওয়া যায়, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার, সাধারণত আর কোথাও দেখতে পাওয়া যায় না। কি বলবে? KO2, এটাকে বলা হয় সুপার অক্সাইড কম্পাউন্ড। স্যার সুপার অক্সাইড কেন বলা হয়? যে মানুষগুলো সাধারণ মানুষের থেকে তাদের ক্ষমতা বেশি, তাদেরকে বলা হয় সুপার হিউম্যান। গ্রুপ 1 এর এলিমেন্টগুলো একটা করে অক্সাইড, গ্রুপ 1 এর এলিমেন্টগুলোতে একটা করে অক্সিজেন দুটো গ্রুপ 1 এলিমেন্টকে ধরে। এই আবার অতি পাকা, একা দুখানা অক্সিজেনকে ধরে নিয়েছে, সেজন্য কি হবে? সুপার অক্সাইড। সুপার অক্সাইডের এক্সাম্পল কি বলবে তোমরা? KO2। গ্রুপ 1 এ একমাত্র একজনই আছে যে এই কাজটা করতে পারে, পটাশিয়াম। মনে রেখো। আচ্ছা, তো লেখো এক্সেপশন নাম্বার 2 তে লিখে রাখো, সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হয়। The oxidation number of oxygen in superoxide compound is -1/2. সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হয়। অক্সিজেন বলতে নবনীতা O বলে লেখো, O এর জারণ সংখ্যা -1 অক্সিডেশন নাম্বার the oxidation number of oxygen in superoxide compound is -1/2. एग्जाम्पल लिखे रखो KO2, তাহলে O এর মাথায় লিখে রাখো -1/2, এক্স্যাক্টলি O এর মাথায় লিখবে -1/2। Exception number 3 তে লেখো। আচ্ছা, তোমাদের দিকে কখনো জিজ্ঞেস করে যে পিরিয়ডিক টেবিলের মানে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলকে, মানে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি বলতে পারবে? সবাইকে বলি যে তড়িৎ ঋণাত্মক মানে কি? মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে সবচেয়ে নেগেটিভ, ওর সামনে আর কেউ নেগেটিভ হতে পারবে না। বুঝতে পেরেছো? এই যে পিরিয়ডিক টেবিল সব শিখবে তোমরা, মনে রাখবে যত লেফট থেকে আমরা রাইটে যাই
তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে বলো কোন গ্রুপটা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ? তোমরা বলতে হয়তো গ্রুপ 18, বাট গ্রুপ 18 নোবেল গ্যাসেস, ওকে বাদ দিয়ে দাও, তাহলে কোন গ্রুপটা হবে? 17। আচ্ছা, তাহলে লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাই তো? আরেকটা কথা বলি, যত উপর থেকে নিচের দিকে নামবে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে সবচেয়ে বেশি কার? 17। তো 17 কে কে আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা আছে। কার সবচেয়ে বেশি হবে তাহলে? ফ্লুরিন। তাহলে পিরিয়ডিক টেবিলের সবচেয়ে নেগেটিভ এলিমেন্ট কে? ফ্লুরিন। ওর সামনে কেউ নেগেটিভ হতে পারবে না। এবার ভাবো, এইখানটায় হঠাৎ করে একদিন কি অক্সিজেনের মনে হলো কি যে আমি ফ্লুরিনের সঙ্গে কম্পাউন্ড তৈরি করবো। কিরকম কম্পাউন্ড তৈরি করেছে? কম্পাউন্ড তৈরি করেছে এরকম, OF2, OF2, ঠিক আছে? এবার অক্সিজেন বলছে ভাই আমি কিন্তু নেগেটিভ, ফ্লুরিন বলছে নেভার, আমি যতদিন বেঁচে আছি আমি ছাড়া অন্য কেউ নেগেটিভ, ওর সামনে অন্য কেউ নেগেটিভ হতে পারবে না। তাহলে ফ্লুরিন এখানে কি নেগেটিভ? তো ফ্লুরিন কি নেগেটিভ? আচ্ছা সুফল, আমি একদম আজকে পড়ানো শুরু করার সময় বলেছিলাম যে ফ্লুরিন অলওয়েজ কি চার্জ দেখাবে? -1। কারণ কি? ও গ্রুপ 17। গ্রুপ 1 যেরকম বিহেভিয়ার দেখায় গ্রুপ 17 সেরকম বিহেভিয়ার দেখায়, শুধু গ্রুপ 1 গুলো ইলেকট্রন ছাড়ে আর গ্রুপ 17 গুলো ইলেকট্রন নেয়। বেশ, তো স্যার ফ্লুরিন তো তার মানে -1, ঠিক। কতগুলো ফ্লুরিন আছে এখানে? দুটো। আচ্ছা সিদ্ধাংশু, একটা ফ্লুরিন -1, তাহলে দুটো মিলিয়ে কত হবে? -2। বুঝতে পারছো কি বলছি? তাহলে অক্সিজেনকে কত হতে হবে? +2। দ্যাটস ইট। তার মানে এই কম্পাউন্ডটায় এই প্রথম আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন প্লাস হয়ে গেল। -2 ছিল, -1 হলো, -1/2 হলো, শেষমেশ প্লাসও হয়ে গেল। আচ্ছা, অক্সিজেনের সঙ্গে ফ্লুরিনের দু রকমের কম্পাউন্ড হয়, একটা হয় OF2, আরেকটা হয় হচ্ছে O2F2। ধরে নাও আজকে এই কম্পাউন্ডটাই শুধু যেখানে একটা অক্সিজেন হলেই হয়ে যাচ্ছিল, সেখানেও বেকার বেকার দুটো অক্সিজেন নিয়ে চলে এসেছে, একটা সিকিউরিটি গার্ড ছিল, দুটো নিয়ে চলে এসেছে। বেশ, তো ফ্লুরিন তো -1, দুটো মিলে কত হবে? -2। তাহলে নিউট্রাল করার জন্য এখানে কত হতে হবে? +2 হতে হবে। কিন্তু দুটো আছে, তাহলে প্রত্যেক কত করে হবে? +1 করে হবে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? তাহলে প্রত্যেক এখানে +1 করে হবে। এই দুটো এক্সাম্পল যেখানে অক্সিজেন আবার পজিটিভ স্টেট দেখাচ্ছে, আর কোনো এক্সাম্পল নেই কিন্তু পৃথিবীতে। বুঝতে পারলে? ঠিক আছে। In fluoride compounds, oxygen exhibits positive oxidation state। তোমরা দেখো ফ্লুরাইড যৌগগুলিতে অক্সিজেন ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে। স্যার পজিটিভ exhibits positive oxidation state বলে एग्जांपल তো লিখে নাও। একটা হচ্ছে OF2, একটা হচ্ছে O2F2। Rule 5. Rule 4 was all about oxygen, but rule 5 was hydrogen. देखो তুমি লিখে নাও the oxidation number of hydrogen in any compound is কত হয়? hydrogen always +1, yes, is always +1, is +1 লেখো, তুমি লেখো, তোমরা লেখো যে কোনো যৌগে হাইড্রোজেন মানে H লিখবো আমরা, যে কোনো যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, প্রশ্ন হচ্ছে যে এটার কোনো এক্সেপশন নেই। আচ্ছা কি বলতো, এই যে হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলে যার সঙ্গেই ও কম্পাউন্ড তৈরি করবে সবার কাছে গিয়ে ও বলবে আমি +1। হাইড্রোজেন অলওয়েজ কি +1।
কি হয় জানো তো, বাড়ির ছেলেমেয়েরা বাইরে গিয়ে খুব গুন্ডামি করে, কিন্তু নিজের বাড়িতে দাদা দিদিদের সামনে হার মেনে যায়। ওর দাদা দিদি হচ্ছে এরা, এদের সামনে হাইড্রোজেন কেঁচো হয়ে থাকে, এই গ্রুপটা আর এই গ্রুপটা। এদের সামনে হাইড্রোজেন বলে ঠিক আছে আমি -1, তাহলে কার কার সামনেও -1, গ্রুপ 1 আর গ্রুপ 2, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে আমি বললাম যে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে HCl, ক্লোরিন কি গ্রুপ 1 বা গ্রুপ 2 কেউ? কত গ্রুপ 17, তাহলে এখানে হাইড্রোজেন কি স্টোর শো করবে? +1। কিন্তু আমি তোমাকে বললাম NaH মানে সোডিয়াম হাইড্রাইড গ্রুপ 1 এর সঙ্গে বন্ড করেছে, তাহলে এখানে হাইড্রোজেন কি বিহেভ করবে? -1। তো স্যার এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2, এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এদেরকে আমরা কি বলি? এরা হচ্ছে ইংলিশে যদি বলি এরা হচ্ছে অ্যালকালি মেটালস আর এরা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। বাংলায় কি বলা হয়? ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বলুন বলবে গ্রুপ 1 আর গ্রুপ 2, তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর সামনে ও কি হিসেবে বিহেভ করবে? -1 অক্সিডেশন স্টেট শো করবে। এটা হচ্ছে এক্সেপশন হাইড্রোজেন, মনে রাখবে। মনে রাখবে যখনই হাইড্রোজেন মেটাল হাইড্রাইড তৈরি করবে, হাইড্রোজেন কোনো কম্পাউন্ডে থাকা মানে সেটা হাইড্রাইড, অক্সিজেন থাকা মানে অক্সাইড, ফ্লুরিন থাকা মানে ফ্লুরাইড, তো হাইড্রোজেন আছে মানে হাইড্রাইড। তো হাইড্রাইড কার সঙ্গে তৈরি করছে? মেটালগুলোর সঙ্গে, তাহলে ও কি শো করবে? -1। বাকি সব জায়গায় কি শো করবে? +1। তো লিখে রাখো এক্সেপশনে, তুমি দেখো ইন মেটাল হাইড্রাইড কম্পাউন্ডস, ইন মেটাল হাইড্রাইড কম্পাউন্ডস ধাতব হাইড্রাইড যৌগগুলিতে, ধাতব হাইড্রাইড যৌগগুলিতে, ধাতব হাইড্রাইড যৌগগুলিতে হাইড্রোজেন -1 জারণ সংখ্যা প্রদর্শন করে। In metal hydride compounds, hydrogen exhibits -1 oxidation states. Exhibits -1 oxidation state. एग्जाम्पल लिखे रखो। NaH, CaH2, etc. এখানে -1, এখানে -1। ঠিক আছে, কত নম্বর রুল হবে এবার? স্যার এটা তো হাইড্রোজেন দুটো আছে, এটা -1 হবে। গুড কোশ্চেন। আচ্ছা, ও জিজ্ঞেস করছে স্যার এখানে হাইড্রোজেন দুটো আছে তাহলে -1 হবে, কি হলে ভালো লাগবে? বলো -1/2। আচ্ছা, জিজ্ঞেস করছে বুঝতে পারলে? বলছি স্যার এখানে হাইড্রোজেন দুটো আছে তাহলে তো ডিভাইড হয়ে যাওয়া উচিত, -1/2 হওয়া উচিত। কিন্তু সামনে কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোন গ্রুপে? ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2, তাহলে ও তো 2+। এখানে সামনে ছিল সোডিয়াম, সোডিয়াম হচ্ছে +1, তাই নিউট্রাল করার জন্য -1। এখানে ওর সামনে আছে ক্যালসিয়াম মানে +2, নিউট্রাল করার জন্য -2, তাহলে প্রত্যেকটা কত করে? -1 করে। ঠিক আছে, রুল নাম্বার কত বলি? 6। রুল 6 দেখো। কিছু 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 মৌলের জারণ সংখ্যা, কিছু কিছু মৌলের জারণ সংখ্যা যে কোনো যৌগে একই থাকে, যে কোনো যৌগে নির্দিষ্ট থাকে। তুমি লেখো few elements have fixed oxidation number in their compounds. Fixed oxidation number in their compounds. Fixed oxidation number in their compounds. যেমন কি স্যার? যেমন হচ্ছে মনে রাখবে এই যে পিরিয়ড টেবিলের গ্রুপ 1 এর এগুলো আমি হাইড্রোজেনকে বাদ দিয়ে বলছি, কারণ হাইড্রোজেন কিন্তু অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। গ্রুপ 1 এর যে কটা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, এরা সবাই যে কোনো কম্পাউন্ডে অলওয়েজ কি স্টেট শো করবে? +1। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এরা সবাই কত শো করবে? +2। আচ্ছা, এবারে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি না বেশ কয়েকবার পিরিয়ড টেবিল তোমাদেরকে আঁকাবো, তখন আমি তো আজকে ছোট করে মনে রাখো। পিরিয়ড টেবিলে আছে 18টা গ্রুপ, বাট মোস্টলি
আমরা মাত্র 7টা গ্রুপ নিয়ে কাজ করি। কোনটা কোনটা স্যার? 1, 2, 13, 14, 15, 16, 17। এই যে গ্রুপগুলো আমি করলাম এটা হচ্ছে 6টা, আর যদি বাই চান্স 18টাকে নিয়ে নাও তাহলে কটা হচ্ছে? 7টা। বাট চলো 18 লাগবে না, আমি আপাতত এই 6টাই তোমাদেরকে বলছি। তাহলে কোনটা কোনটা বললাম? 1, 2, 6টা না 7টাই হচ্ছে, সরি। 1, 2, 13, 14, 15, 16, 17। বুঝতে পারলে? এবার স্যার এরকম ব্যাপার কেন? এরকম ব্যাপার এই জন্য, যদি একটু ভালো করে ভেবে দেখি আমরা, 1, 2, 13, 14, 15, 16, 17। স্যার মাঝখানে 3 থেকে 12 কোথায় গেল? বাদ দিয়ে দিচ্ছি আপাতত। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইটুকুকে তুমি যদি পিরিয়ড টেবিলে বলে কনসিডার করো, তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? প্রথমে তোমাদেরকে বলি, এই 14টা হচ্ছে অম্বুজা সিমেন্টের ওই দেওয়ালটার মতো, পাঁচিলটার মতো, যেটা বেসিক্যালি কি করেছে, দুটো ফ্যামিলিকে আলাদা করেছে। একটা ফ্যামিলি হচ্ছে 1, 2, 13, আর একটা ফ্যামিলি হচ্ছে 15, 16, 17। আর তার মাঝখানে এটা কি তৈরি হচ্ছে? একটা দেওয়াল। বুঝতে পারলে? তো স্যার এরা কি ফ্যামিলি? এরা হচ্ছে ইলেকট্রো পজিটিভ ফ্যামিলি, মানে তড়িৎ ধনাত্মক। আর এদিকটা কি? ইলেকট্রো নেগেটিভ ফ্যামিলি, মানে তড়িৎ ঋণাত্মক। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি যে গ্রুপ 14 এ তুমি একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, তাহলে গ্রুপ 14 এ কোন দিকে পাবে? লেফটে পাবে। আর ইলেকট্রো নেগেটিভ বলতে রাইটে পাবে। এবার ভাবো না তোমরা, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন যারা ইলেকট্রো নেগেটিভ সব কোথায় ছিল? 15, 16, 17 এই গ্রুপে ছিল। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব কোন দিকে ছিল? এদিকটাই ছিল, তাই তো? আচ্ছা, তো আজকে পড়া শুরুই হয়েছিল এটা দিয়ে যে গ্রুপ 1 এলিমেন্ট গুলো একটা করে ইলেকট্রন ছাড়ে, তাই +1। গ্রুপ 17 একটা করে ইলেকট্রন নেয়, তাই কি? -1। গ্রুপ 2 গুলো দুটো করে ইলেকট্রন ছাড়ে, তাই ওটা কি হয়? +2। 16 গুলো কি করে? দুটো করে ইলেকট্রন নেয়, তাই ওটা কি হয়? -2। গ্রুপ 15 তিনটে করে ইলেকট্রন নেয়, তাই -3। যেমন ধরো নাইট্রোজেন, সবাই পারে না কিন্তু 3টে ইলেকট্রন নেওয়া মুখের কথা নয়। কে পারে? একমাত্র নাইট্রোজেন। সেরকম ভাবে গ্রুপ 13 এর মধ্যে এমন একজন আছে অ্যালুমিনিয়াম, যে আবার কি করে? 3টে ইলেকট্রন বার করে দেয়। স্যার 13 কেন, 3 কেন নয়? না, 3 থেকে 12 অন্য বিহেভিয়ার দেখায়। তাহলে 1, 2, 13 যেরকম বিহেভিয়ার দেখায়, 17, 16, 15 সেম বিহেভিয়ার দেখায়। বুঝতে পারলে? তো 1 এর যে কজন আছে সবার অক্সিডেশন নাম্বার হবে +1। গ্রুপ 2 যে কজন আছে সবার অক্সিডেশন নাম্বার কত হবে? +2। গ্রুপ 3 তে মোটামুটি যে কজন আছে তার মধ্যে আমরা যাকে স্পেসিফাই করব সেটাকে অ্যালুমিনিয়াম, তার স্টেট কত হবে? +3। গ্রুপ 17 এ যে কজন আছে সবাই হচ্ছে অক্সিডেশন নাম্বার মেইনলি কত? -1। গ্রুপ 16 -2। গ্রুপ 15 মোটামুটি -3। বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই -3 না, চেঞ্জ হয় এগুলো। তো এই যে আমি কথাটা বললাম যে কারো ফিক্সড আছে, তো কারা কারা ফিক্সড? যেমন ধরো এইগুলো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের সবারই অক্সিডেশন নাম্বার কত হবে? +1। এবার দেখো, অ্যাজ আ স্টুডেন্ট আই ইউজ টু ফেস দিস ডাউট। কি ডাউট? চট করে একবার রুল নাম্বার 1টাকে দেখো, চট করে রুল নাম্বার 1টাকে দেখো। স্যার রুল নাম্বার 1 এ আমরা एग्जांपले সোডিয়াম লিখেছিলাম কি না? লিখেছিলাম তো? সোডিয়ামের মাথায় কি লিখেছিলাম? 0। আজকে আবার টিচার তোমাকে বলছে +1। মিসম্যাচ করছে তো কথাটা? না, ওখানে সোডিয়াম ফ্রি স্টেটে ছিল, এখানে সোডিয়াম বলতে আমি বলতে চাইছি সোডিয়াম কোনটা কম্পাউন্ডের মধ্যে রয়েছে। আমি চোখ বন্ধ করে কম্পাউন্ড লিখবো এখানে NaCl। স্যার সোডিয়ামের একটা অক্সিডেশন নাম্বার কত হবে? +1, দেখার দরকারই নেই। বুঝতে পেরেছো? আমি লিখবো NaBr +1, চোখ বন্ধ করে লিখবো। যে কোনো কম্পাউন্ডে তুমি সোডিয়ামকে ঢুকিয়ে দাও, সোডিয়াম ওখানে +1 হবে। একা একা থাকলে নয়, একা একা থাকলে কত হবে? 0। ক্লিয়ার হয়েছে পুরো? দ্যাটস ইট। আচ্ছা, সেরকম ভাবে যদি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এগুলো থেকে তাহলে কত হবে সেখানে? +2। অ্যালুমিনিয়াম যদি থাকে তাহলে কত হবে? +3। জিঙ্ক যদি থাকে তাহলে হবে হচ্ছে +2। ফ্লুরিন, তো ফ্লুরিনের বিষয়ে পরে বলছি। নাইট্রোজেন, তারপর দেখো এই গ্রুপে আমি বলতে পারি, বাট এরা আবার ভ্যারিয়েবল থেকে একটু কটাই লিখে রাখা হবে। এই মাইনাসগুলো বললাম, স্যার মাইনাসগুলো কেন বলা হলো না? মাইনাসগুলো, আচ্ছা এটা লিখে রাখি, ফ্লুরিন অলওয়েজ কি হবে? -1। তো অনেকে বলে স্যার ফ্লুরিন বাদ দিয়ে তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গুলো কি দোষ করলো? ওরা আবার পজিটিভ স্টেট দেখায়, তাই এগুলোকে আমি মেনশন করছি না। এই কটা লিখে রাখো, এরা কোনোদিন চেঞ্জ হবে।
যে কোনো কম্পাউন্ডে এরা অলওয়েজ এই স্টেট দেখাবে। তোমাদের নেক্সট পড়া আবার কবে? কালকে, তাই তো? কাল করার সময় 11:30 ঠিক আছে, হবে তো? তোমার তো 11:30 হয়ে যাবে নিশ্চয়ই। এবার আমরা দেখবো যে এখানে কিভাবে কোশ্চেন আসতে পারে। এই যে রুলগুলো আমরা শিখলাম, চট করে একবার রুলগুলো দেখে নাও। আমরা এবার एग्जांपल দেখব। কোশ্চেন তোমাদের কিভাবে দিতে পারে, একটা এরকম H2SO4 দিয়ে তলায় S দিল, এটা হতে পারে। আর নিলে যেটা করতে পারে, H2SO4 লিখে মাথায় একটা স্টার মেরে দিল, তো যার মাথায় স্টার থাকবে বা যার তলায় আন্ডারলাইন থাকবে তোমাদের সেটার অক্সিডেশন নাম্বারটা বার করতে হবে, বুঝতে পারলে? তো আমি একটা স্টার দিয়ে দেখাচ্ছি। সবার আগে যেটা করবে, খাতায় যেটা তোমাদেরকে বার করতে দেবে সেটাকে লিখে নেবে H2SO4 বলে। এবার এটা কিন্তু জানবে অলওয়েজ তোমাকে যেটার অক্সিডেশন নাম্বারটা বার করতে বলা হয়েছে সেইটা বাদে বাকিগুলো সবসময় ফিক্সড হবে। যেমন ধরো না, সালফারেরটা বার করতে বলা হয়েছে, তোমাকে এই যে এতগুলো রুল লিখিয়েছি, একবারও সালফার লিখিয়েছি আমি না, কারণ সালফারে কোনো ফিক্স নেই। তোমরা ছোটবেলায় পড়েছো সালফার +2 হয়, +4 হয়, +6 হয়, মানে ভ্যালেন্সি 2 4 6 হয়, তাই তো? পরিবর্তনশীল যোজ্যতা, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। স্যার হাইড্রোজেনের ফিক্সড, বললাম হ্যাঁ +1। কই না স্যার, আমরা এক্সেপশন পড়েছি, গুলি মারো এক্সেপশন, এখানে কোনো মেটাল আছে? দরকার নেই। আচ্ছা অক্সিজেন কত হয়? -2। না স্যার অক্সিজেনের 3খানা এক্সেপশন ছিল, এখানে কোনো সুপার অক্সাইড হয়েছে? না। এখানে কোনো কি বলে ফ্লুরিনেশনের কোনো কম্পাউন্ড আছে? না। তাহলে এখানে নরমালি আমাদেরকে এখানে অক্সিডেশন যেটা দিয়েছে এটা নরমাল দিয়েছে, বেশ। এখানে আমাদের এক্সেপশন নিয়ে ভাবার কোনো দরকারই নেই। স্যার আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার আমরা জানি, তাই ওখানে আমরা কি লিখে দেবো? +1। অক্সিজেনের অক্সিডেশন আমরা কত জানি? -2 লিখে দেবো। স্যার সালফারেরটা আমরা জানি না, তাহলে কি ধরবো? X। আমরা যেটা জানি না সেটাকে আমরা ধরে নিই কি? X। ভালো কথা, তাহলে সালফারকে আমরা X ধরলাম। এবার কিছুক্ষণের জন্য একটা কথা বলো, যদি পুরো H2SO4 নিয়ে আলোচনা করি, H2SO4 এর টোটাল অক্সিডেশন নাম্বার কত হওয়া উচিত? 0। সো নিউট্রাল কম্পাউন্ড, ওকে। তো তাহলে স্যার যোগ করি চল। হাইড্রোজেন কতগুলো আছে? দুটো। একটা হাইড্রোজেনের কত? 1। দুটোর কত হবে? 2 × 1 পুরো দেখাতে হবে কিন্তু, হ্যাঁ 2 × 1, বেশ। প্লাস সালফার কত আছে? একটা, কত ধরেছি আমরা সেটাকে? X। প্লাস
অক্সিজেন হচ্ছে -2, কতগুলো অক্সিজেন আছে? 4টে, তাহলে কত হবে এটা? 4 ইনটু -2 ইকুয়াল টু টোটাল কত হবে? টোটাল হবে হচ্ছে 0। ইকুয়েশনে টোটাল হবে হচ্ছে 0। এবার চলো সলভ করি। তাহলে 2 প্লাস x 4 ইনটু -2 মানে হচ্ছে 8 -8 ইকুয়াল টু কত হলো? 0 হলো। তাহলে x ইকুয়াল টু হচ্ছে -8টা দিয়ে গেলে +8, 2টা দিতে গেলে -2 মানে কত আসছে ফাইনালি এখানে? x ইকুয়ালস টু +6। তার মানে H2SO4 কম্পাউন্ডে সালফারের অক্সিডেশন নাম্বার কত? +6। চলো নাও মুভিং টু দা সেকেন্ড एग्जांपल KClO4। তাহলে কার মাথায় এখানে কাটটা বার করতে হবে? ক্লোরিনেরটা। তাহলে ক্লোরিনের মাথায় আমি এখানে x লিখব। বেশ, লিখছি এখানে KClO4। তো আমি এখানে ক্লোরিনের মাথায় x লিখব আর বাকিগুলো সব আমরা জানি। কিভাবে জানি? আচ্ছা দেখি তো সুফল বলতে পারো কিনা। পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয়? কোন গ্রুপেরও? হ্যাঁ 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 ভিতরে বলতে পারো। আমি ওয়েট করব না, চলে যাবো। আমি আমার সময় ও দিতে পারবে তো? সেসব চিন্তা করো না, মাথায় রাখো। ওকে হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে। বলতে পারেন ওকে KClO4 রাইট। তো তার মাথায় আমরা x লিখবো, Cl এর মাথায় তাই তো? তো Cl এর মাথায় x লিখি আমরা। হ্যাঁ পটাশিয়াম কত হবে? 1 গ্রুপ 1 +1 লিখলাম। অক্সিজেন কত হবে? -2। বেশ, চলো সলভ করি। তো এখানটায় একটা পটাশিয়াম মানে হচ্ছে +1, ক্লোরিন একটাই আছে মানে +x, একটা অক্সিজেন -2, তাহলে চারখানার জন্য কি হয়ে যাবে? 4 ইনটু -2 টোটাল কত হবে? 0। তাহলে 1 + x - 8 ইকুয়াল টু 0। 1 - 8 কত হয়ে যায়? -7। তাহলে আমি এখানে লিখছি x - 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে x ইকুয়াল টু কত আসছে? +7। ভালো। নেক্সট হচ্ছে H4P2O7। এবার এই প্রথম একটা एग्जांपल পেলাম যেখানে যেটার অক্সিডেশন নাম্বার বার করতে বলেছে ফসফরাস, কি হচ্ছে ফসফরাস, সেটা কতগুলো রয়েছে? দুটো রয়েছে। x লিখলাম, 2x লিখো না কিন্তু x লিখবে। হাইড্রোজেন মানে কত লিখবো এখানে? +1। অক্সিজেন মানে কত লিখবো? -2। এবার ক্যালকুলেট করছি, চারটে অক্সিজেন মানে হয়ে যাবে হচ্ছে 4 ইনটু 1 প্লাস একটা ফসফরাস হচ্ছে x, তাহলে দুটোর জন্য কি হয়ে যাবে? 2x। একটা অক্সিজেন -2, তাহলে সাতটার জন্য কি হয়ে যাবে? 7 ইনটু -2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এটা হবে হচ্ছে 4 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। -14 প্লাস 4 মানে কত? -10। তাহলে 2x মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 2x ইকুয়াল টু কত? 10। তাহলে x ইকুয়াল টু কত হবে? +5। ভেরি গুড। তাহলে H2SO4 কম্পাউন্ডে সালফারের অক্সিডেশন নাম্বার +6, KClO4 কম্পাউন্ডে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +7, H4P2O7 কম্পাউন্ডে ফসফরাসের অক্সিডেশন নাম্বার +5। নাও দ্য লাস্ট ওয়ান ইজ KMnO4। এবার যে KClO4 পারবে সে KMnO4 ও পারবে। Mn এর মাথায় কি লিখবো? x, এটা +1, এটা কি হবে? -2। তাহলে +1 প্লাস x প্লাস 4 ইনটু -2 টোটালি করে কত হবে? 0। তাহলে 1 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়ালস টু +7। তাড়াতাড়ি নোট করো।
হ্যালো, ঠিক আছে। ওকে, এই লেফটে দুটো এক্সাম্পল আমি একটু মুছছি। ধরো তোমাদের পরীক্ষায় বাই চান্স এটা বার করতে বললো, NH4+, সেখানে নাইট্রোজেনেরটা। এখনো পর্যন্ত যে কটা এক্সাম্পল করেছি সবকটা নিউট্রাল কম্পাউন্ড ছিল। এই প্রথম দেখো একটা ক্যাটায়ন দিয়েছি আমি তোমাদেরকে। তাহলে নাইট্রোজেনকে কত ধরবে এখানে তোমরা? X ধরবে। আর হাইড্রোজেন কত করে হয় তোমরা জানো? +1 করে। তাহলে নাইট্রোজেনের জন্য X প্লাস 4টে হাইড্রোজেনের জন্য কত হবে? 4 × 1 ইকুয়াল টু টোটাল চার্জ কত হবে গো? দেখো নরমালি টোটাল চার্জ আমরা 0 নিই, এখানে আমরা 0 নেব না। এখানে চার্জ কত আছে? +1। তাহলে আমরা +1 নেব, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার রুল 3 তে আমরা কি করেছি যে কোনো আয়নের টোটাল অক্সিডেশন নাম্বার হয় হচ্ছে ওই আয়নটার চার্জ। তো চার্জ +1 তাই +1 লিখলাম। ওকে, বেশ। তাহলে এখানে হবে হচ্ছে x + 4 = 1। তাহলে x = কত হয়ে যাবে? এটা -3। 1 - 4 মানে -3। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা एग्जांपल এরকম। CO3 2- কার্বনেরটা বার করতে বলবো। কার্বন কি হবে? কার্বন হচ্ছে x আর অক্সিজেন হচ্ছে -2। ঠিক আছে, তাহলে x + 3 × -2 = কত হবে? -2। তাহলে x -6 = -2। তাহলে x = কি হবে এখানে? +4। কি সুফল বুঝতে পারছি? দ্যাটস ইট। আজকে আমরা এখানে বন্ধ করব। ডাউট আছে কোনো? পুরো ক্লিয়ার বুঝতে পেরেছো?